একই অঙ্গে এত রূপ দেখিনি তো আগে। ছয়ের দশকে সুধীন দাশগুপ্তের কথায় ও সুরে মান্নাদের এই গানের লাইন আজকের পুলিশের কীর্তিগুলোর সঙ্গে একেবারে মিলে যাচ্ছে। একদিকে কসবায় চাকরি ফেরোচ্ছে মাস্টারমশাইরা যখন আইন রক্ষকের গলা ধাক্কা খাচ্ছেন, আর অন্যদিকে জঙ্গিপুরে পুলিশের গাড়ি যখন জ্বলছে তখন দোকানে লুকিয়ে রয়েছেন আইন রক্ষক। অতি সক্রিয়তা আর চূড়ান্ত নিষ্ক্রিয়তার দুটো ছবি দেখাবো আজকের এই অনুষ্ঠানে। আজ এই অনুষ্ঠানে আমার প্রথম প্রশ্ন, দুর্নীতির লাথি খেয়ে আগেই গেছিল চাকরি, এবার এসএসসির আন্দোলনকারী চাকরি প্রাপকদের পেটে লাথি মারল কলকাতা পুলিশ। লাঠিচার্জ, গলা ধাক্কা থেকে মাটিতে ফেলে মার, ধুন্ধুমার কসবা ডিআই অফিস। প্রাতিষ্ঠানিক দুর্নীতির জেরে সরকারি চাকরি হারানো মানুষগুলোর এটা কি প্রাপ্য ছিল? দ্বিতীয় প্রশ্ন, আগে আক্রমণ করেন আন্দোলনকারীরা, আহত 2 জন মহিলা সহ 6 জন পুলিশ কর্মী। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সামান্য বলপ্রয়োগ হয়েছে। কসবার ঘটনায় দাবি মুখ্য সচিব ও পুলিশ কমিশনারের, কিন্তু শিক্ষকদের আন্দোলনে লাথি মারার প্রশিক্ষণ কোথায় পেয়েছে পুলিশ? তৃতীয় প্রশ্ন, চাকরিহারাদের ওপর পুলিশি অত্যাচারের প্রতিবাদ, মুখ্যমন্ত্রীকে লেখা চিঠি ছিঁড়ে ফেলে শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠক করতে বিকাশ ভবনে গেলেন না অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সাপ হয়ে কামড়ে ওঝা হয়ে ঝাড়ছেন কটাক্ষ শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সমস্যার জট কাটার বদলে পরিস্থিতি কি ক্রমশ আরো জটিল হচ্ছে? চতুর্থ প্রশ্ন, কলকাতায় অতি সক্রিয় অথচ মুর্শিদাবাদে নিষ্ক্রিয় পুলিশ। ওয়াকফ আইনের বিরুদ্ধে বিক্ষোভে যখন এসডিপিওর গাড়ি জ্বলছে তখন প্রাণ ভয়ে দোকানে লুকিয়েছিলেন উর্দিধারীরা। কসবায় পুলিশের মারমুখী মেজাজ কেন উবে যায় জঙ্গিপুরে? পঞ্চম প্রশ্ন, অভয় মৃত্যুর 8 মাস পূর্তির দিনেই এসএসসির চাকরিহারাদের পাশে দাঁড়ালেন আরজিকরের আন্দোলনকারীরা। তথ্য প্রমাণ লোপাট করতেই ওএমআর নষ্ট, বলছেন তিলোত্তমার মা ও বাবা। আরজিকর থেকে নিয়োগ দুর্নীতি, তথ্য প্রমাণ নষ্ট করাই কি ন্যায় বিচার অধরা থাকার অন্যতম বড় কারণ? তবে আজ শুরুতেই দেখাবো কসবার ঘটনা নিয়ে নিন্দার ঝড় সর্বত্র। দেখুন, হকের চাকরি খেয়ে নিয়েছে দুর্নীতিগ্রস্তরা, অন্ধকার হয়ে গেছে ভবিষ্যৎ। এই অবস্থায় চাকরি ফিরিয়ে দেওয়ার দাবিতে রাস্তায় নেমে জুটল পুলিশের লাঠি। পেটে লাথি পড়েছে বলেই তখন পিছনেও লাথি খেতে হচ্ছে। এই লজ্জা কি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী দেখতে পাচ্ছেন না? কান্নায়, ক্ষোভে, হতাশায়, ঘৃণায় ফেটে পড়লেন আন্দোলনকারী চাকরিহারারা। সব তো শেষ করে দিয়েছে, এখানে গুলি করো, কোয়ারেন্টাইন থেকে গুলি করো। কসবাই ডিআই অফিসে এভাবেই লাঠি খেতে হলো আন্দোলনকারী চাকরিহারাদের। লজ্জাজনক, ধিক্কার। আমরা আমাদের হকের চাকরি ফিরে পেতে এসেছি। আন্দোলনে নেমে জুটল ঘুষি, গলা ধাক্কাও। আমরা কি অপরাধ করেছি? আমরা যোগ্য টিচার, এটাই আমাদের অপরাধ। কসবাই ডিআই অফিস অভিযানে যাওয়া চাকরিহারা শিক্ষকদের সঙ্গে পুলিশের অভাবনীয় আচরণ। পুলিশরা নাকি সমাজ রক্ষক, এই সমাজ রক্ষক মেয়েরে পা ভেঙে দিচ্ছে। পুলিশের সন্তান কি বিদ্যালয়ে উপস্থিত হয় না? এই পুলিশের সন্তান কি বিদ্যালয়ে যায় না? পাল্টা পুলিশের দাবি বিনা উস্কানিতে পুলিশ কর্মীদের উপর হামলা চালানো হয়েছে। একাধিক পুলিশ কর্মী আক্রান্ত হয়েছেন, তাদের হাসপাতালে ভর্তি করতে হয়েছে। বাধ্য হয়ে পুলিশকে হালকা বলপ্রয়োগ করতে হয়েছে। সরকারি যে সম্পত্তি আছে এটা ডিস্ট্রয় করারও চেষ্টা হয়েছে। আমাদের সিনিয়র সার্জেন্টও খুব সিরিয়াসলি ইনজার্ডও হয়েছেন। এই ঘটনা আজকে ঘটেছে, যাতে এটা না হয়, এটা বাঞ্ছনীয় নেই। কারো কিছু লাভ হচ্ছে না, কারো উকসানিতে যাতে আমরা না যাই। বিরোধীরা যখন পুলিশের আচরণে ক্ষোভে ফেটে পড়ছে তখন শিক্ষামন্ত্রী চাকরিহারাদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন। ডিআই অফিসে গেছিলেন কেন? ওরাই আমাদের সঙ্গে আলোচনায় আসতে চাইছেন এবং একই সঙ্গে একটা ধ্বংসাত্মক আন্দোলনের দিকে যাচ্ছেন। দুটো তো একসঙ্গে হতে পারে না। এখানকার পুলিশ উর্দি পড়া গুন্ডা তৈরি করেছে মমতা ব্যানার্জি। পুলিশের লাঠিচার্জের প্রতিবাদে বিকেলে গড়িয়াহাট মোড়ে বিক্ষোভ দেখান চাকরিহারারা। রুমা পাল, পার্থপ্রতিম ঘোষ ও কৃষ্ণেন্দু অধিকারীর রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, আজ একেবারে ব্যক্তিগত অনুভূতি দিয়ে শুরু করব। গতকাল
মানে মাত্র 23 ঘন্টা আগে এই অনুষ্ঠান যখন শেষ করছি, বিশ্বাস করুন মনে হয়েছিল যে চাকরিহারাদের পাশে দাঁড়াতে এ রাজ্যের সরকার এবং সমস্ত বিরোধীরা যথেষ্ট সহানুভূতিশীল এবং ইতিবাচক। সদর্থক ভাবনার পরিচয় দিয়ে তারা একসঙ্গে বসতেও রাজি ওই অসহায় হাজার হাজার চাকরিহারাদের স্বার্থে। কিন্তু আজ রাতারাতি ছবিটা পাল্টে গেল। যাদের পেটে আগেই লাথি মেরেছে প্রাতিষ্ঠানিক দুর্নীতি, সেই চাকরিহারাদের পেটে এবার লাথি মারল পুলিশ। পুলিশ কমিশনার বলছেন এটা কাম্য নয়, কাঙ্ক্ষিত নয়, ফেয়ার এনাফ। কিন্তু পাশাপাশি প্রশাসন গোটা ঘটনার জন্য দায়ী করছে চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের। এই অনুষ্ঠানের প্রথম বক্তা যিনি, তিনি দীর্ঘদিন ডিসি হেডকোয়ার্টারের দায়িত্ব পালন করেছেন। পুরো কলকাতা শহরের ল অ্যান্ড অর্ডার দেখার দায়িত্ব যার। ডক্টর নজরুল ইসলামের কাছে আমি যাব, কিন্তু তার আগে ডিআই অফিসের সামনে বিক্ষোভ। এই বিক্ষোভ কি ঘোষিত কর্মসূচি ছিল? সংবাদ মাধ্যমে কিন্তু বারবার এই বিক্ষোভের কথা দেখা গেছে। আমি কালকে আলোচনা এসছে, পরশু আলোচনা এসছে, আমি একটা বক্তব্য আপনাদের সামনে শুরুতেই রাখবো। চাকরিহারা শিক্ষক সংগঠনের নেতা মেহবুব মণ্ডল, যিনি একেবারে মঞ্চে বক্তৃতা দিয়েছেন, মুখ্যমন্ত্রীর পাশে বারবার যাকে দেখা গেছে, তিনি এই যে ডিআই অফিসের কর্মসূচি শুধু কলকাতা শহরে নয়, কলকাতা এবং গোটা রাজ্য জুড়ে জেলায় জেলায় সেটা নিয়ে স্পষ্ট ঘোষণা করেছিলেন। এবিপি আনন্দ সহ সমস্ত সংবাদ মাধ্যমে তা আলোচিত হয়েছে, দেখানো হয়েছে। আমি প্রথমে মেহবুব মণ্ডলের কালকের বক্তব্য রাখবো। আমরা ফাইনালি এটা ঠিক করেছি যে প্রত্যেকটা ডিআই অফিসে, একদম গোটা পশ্চিমবাংলার যত ডিআই অফিস আছে, আমরা প্রত্যেকটা ডিআই অফিসে একদিনে তালা লাগাবো। মেহবুব মণ্ডল আলোচনাতেই যোগ দেবেন। কিন্তু আমার বক্তব্য যে এটা আদৌ কি ঘোষিত কর্মসূচি নাকি কেউ জানতেন না, যেমন কলকাতার পুলিশ কমিশনার আজকে দাবি করেছেন। আমি এইখানে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর আজকের বক্তব্য আপনাদের সামনে রাখবো, যেটা স্পষ্ট হয়ে যাবে যে গতকাল থেকেই এটা নির্দিষ্ট। এটা হঠাৎ করে একদল শিক্ষক শিক্ষিকা যারা চাকরি হারিয়েছেন হঠাৎ করে ডিআই অফিসে ঢুকে হামলা করলেন, ব্যাপারটা বোধহয় তা নয়। আজকে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু কি বলছেন দেখাবো। এই তালা লাগানোর কথাটা আমি গতকাল থেকে মিডিয়ায় শুনছি, তাহলে আজকে তাহলে ওই তালা লাগানোর ব্যাপারটা গতকাল থেকে নির্দিষ্ট, ডিআইতে ঢুকতে দেবো না। অর্থাৎ শিক্ষামন্ত্রী নিজেই বলছেন যে তালা লাগানোর ব্যাপারটা গতকাল থেকে মিডিয়ায় শুনেছি, গতকাল থেকেই নির্দিষ্ট হয়ে আছে। সুতরাং হঠাৎ করে পুলিশ কমিশনার যেরকম বলছেন ব্যাপারটা বোধহয় তা নয়। সাংবাদিক সম্মেলনে কলকাতার মাননীয় পুলিশ কমিশনার মনোজ ভার্মা কি বলেছে এইবার দেখাবো। পুলিশের কাছে কোনো ইন্টিমেশন দেওয়া হয়নি, আগে থেকে কোনো ইন্টিমেশন পুলিশের কাছে ছিল না। যখন ওরা ওই দিকে যাচ্ছিল, আমাদের কাছে একটা জেনারেল ইন্টিমেশন আমরা অন্য মারফতে আমরা পেলাম দ্যাট এইরকম হবে। সেইভাবে আমাদের যেহেতু মানে ওরা ডিআই অফিসে যাবে, কেউ এক্সপেক্ট করে না দ্যাট ডিআই অফিসে গিয়ে কোনো এরকম সিচুয়েশন হবে। পুলিশের কাছে যদি খবর না থাকবে, খবর অবশ্য সমস্ত সংবাদ মাধ্যমে ছিল, রাজ্যের শিক্ষামন্ত্রী জানতেন, তাহলে আমার প্রশ্নটা এইখানে যে ধরুন কসবা ডিআই অফিস, কলকাতারই দক্ষিণ কলকাতার আরেকটা আলিপুর ডিআই অফিস, তাহলে এই ডিআই অফিসগুলোতে সাধারণ দিনের থেকে পুলিশ কর্মীরা কেন সেখানে বেশি নিযুক্ত হলেন? আমি আপনাদের স্পষ্ট ছবি দেখাবো। কসবা ডিআই অফিসের ভালো করে ছবিটা দেখবেন, 11:45 ছবি। এই মুহূর্তে স্ক্রিনে সেই ছবিটা রেখেছি। বুঝতেই পাচ্ছেন, ব্যারিকেড বসিয়ে জমায়েত নিয়ন্ত্রণের প্রস্তুতি নিচ্ছে পুলিশ। নিচুতলার কর্মীদের প্রয়োজনীয় নির্দেশ দিচ্ছেন পুলিশের বড় কর্তারা। প্রচুর পুলিশ, মহিলা পুলিশ কর্মীদের সেখানে মোতায়েন করা হয়েছে। আমার আবার পরিষ্কার প্রশ্ন, যদি সম্পূর্ণ অজানা হবে আমাদের কাছে, সংবাদ মাধ্যমের কাছে যেটা ঘোষিত কর্মসূচি, তাহলে এত পুলিশ কেন? এইবার আপনাদের দেখাবো আলিপুর ডিআই অফিস, যেখানে কিন্তু কোনো কর্মসূচি বা কোনো ঘটনা ঘটেনি। সেখানেও আজকে অন্যান্য দিনের তুলনায় অনেক বেশি পুলিশ। এই মুহূর্তে স্ক্রিনে ছবিটা দেখতে পাচ্ছেন। এই পুলিশি তৎপরতা আলিপুর ডিআই অফিসে গোটা দিন ধরে ছিল, যেখানে কিন্তু কোনো বিক্ষোভকারী আন্দোলনকারী কেউ পৌঁছননি। আমি এইখানে আমার প্রথম বক্তার কাছে আসব, যে হঠাৎ করে, অর্থাৎ কলকাতা পুলিশ কমিশনার যা বলছেন, হঠাৎ করে কিছু শিক্ষক শিক্ষিকারা কসবায় চলে আসেন। অফিসিয়াল পোস্টে কলকাতা পুলিশ জানিয়েছে সেই জন্য হালকা বলপ্রয়োগ করতে হয়। আমার নজরুলদার কাছে প্রশ্ন, অর্থাৎ ব্যাপারটা খুব হঠাৎ করে নয়, তার কারণ এটা ঘোষিত কর্মসূচি ছিল তাদের। এক, দুই হচ্ছে যে আজকে যেটা ঘটলো সেটা কি কলকাতা পুলিশের পেশাদারিত্বের অভাব, নাকি সরকার একটা কঠোর মনোভাব নিচ্ছে সেই নীতির প্রতিফলন? আপনার কি মনে হয়? ঘোষিত কর্মসূচি হোক আর নাই হোক, ইন্টিমেশন দেখ আর নাই দেখ, ইন্টেলিজেন্স ব্রাঞ্চ যেমন পশ্চিমবঙ্গ পুলিশে আছে,
তেমনি কলকাতা পুলিশের একটা স্পেশাল ব্রাঞ্চ আছে, তাদের কাছ থেকে পুলিশের কাছে খবর থাকতে বাধ্য। আমি ডিসি হেডকোয়ার্টার হিসেবে 2 বছর পরে এই কাজ করেছি, অতএব আমি জানি পুলিশের কাছে যদি খবর ছিল না বলে তাহলে তারা সত্য কথা বলছেন না। এরপরে আসা যাক তাহলে কেন এরকম। কোর্টে চাকরি বাতিলের জন্য যারা বৈধভাবে চাকরি পেয়ে শিক্ষক হয়েছিলেন তাদের কোনো দায় নেই। দায় হচ্ছে রাজ্যের শাসক দলের সর্বোচ্চ নেত্রী তথা মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী এবং তার ঘুষখোর সাঙ্গপাঙ্গ নেতা মন্ত্রীদের। শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি এবং তার অধীনের সংস্থা এসএসসি তার পদাধিকারীদের ব্যবহার করে, এবং মধ্যশিক্ষা পর্ষদ গ্রেফতার হয়েছেন শীর্ষ আধিকারিক, আরও সংস্থা আছে, তাদের ব্যবহার করে যোগ্যদের বঞ্চিত করে অযোগ্যদের, অন্তত কম যোগ্যদের কোটি কোটি টাকা আদায় করে চাকরি বিক্রি করা হয়েছে। এবং এটা রাজ্যের নেত্রী জানতেন না এটা নয়, পার্টির কাছে যে খবরটা ছিল সেটা এই দলেরই মুখপাত্রের সাক্ষাৎকার আপনারা বারবার দেখিয়েছেন। অর্থাৎ খবর ছিল, টাকা আদায় করে চাকরি বিক্রি করা হচ্ছিল, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি। এরপরে হাইকোর্টে যখন মামলা হলো তখন হাইকোর্টের নির্দেশে সিবিআই কি প্রমাণ জোগাড় করে কিছু যারা চাকরি পেয়েছেন তাদের মধ্যে চিহ্নিত করলেন যে এরা অবৈধভাবে চাকরি পেয়ে শিক্ষক হয়েছেন। এই তালিকা যখন কোর্টে পেশ করা হলো, এসএসসি বা রাজ্য সরকার অস্বীকার করতে পারেনি যে এরা অবৈধভাবে চাকরি কিনেছে। এ কথাও অস্বীকার করতে পারেননি যে সিবিআই যাদের চিহ্নিত করেছে তাদের বাইরে আর কেউ অবৈধভাবে চাকরি কেনা লোক নাই। ফলে বারবার হাইকোর্ট 3 বার এফিডেভিট দিয়েছে এসএসসি, কিন্তু একবারও কারা অবৈধভাবে চাকরি পেয়েছে তাদের তালিকা দেয়নি। ফলে কোর্টের পক্ষে কারা বৈধভাবে চাকরি পেয়েছে কারা অবৈধভাবে পেয়েছে সেটা নির্ধারণ করা সম্ভব হয়নি। যেহেতু অবৈধভাবে চাকরি পাওয়ারা এই তালিকায় আছেন, অতএব তারা পুরো তালিকাটা বাতিল করেছেন। বেশ, আমি আসব, কিন্তু তার আগে এইখানে আমার দ্বিতীয় বক্তাকে আপনাদের সঙ্গে ইন্ট্রোডিউস করাবো। তার কারণ ইতিমধ্যে তাকে আপনারা যারা টেলিভিশন ফলো করেন, যারা সেদিন নেতাজি ইন্ডোরে মাননীয় মুখ্যমন্ত্রীর যে বক্তব্য দেখেছেন তাকেও দেখেছেন। তার কারণ আগাগোড়া তিনি ছিলেন ঘোষকের ভূমিকায়। ধীতেশ মণ্ডল আজকে কসবায় সেই ধীতেশের পিঠে পুলিশের লাঠির ঘা পড়ল এবং ধীতেশ কাঁদতে কাঁদতে যন্ত্রণায় কাতরাতে বলছেন যে এই শক্তিকে আমি ধারণ করছি, এই আন্দোলন তীব্র থেকে তীব্রতর হবে। আমি ধীতেশের কাছে যাওয়ার আগে দ্রুত একবার প্রতিবেদনটা আপনাদের সামনে রাখব। দেখুন। সোমবার যাদের চাকরি নিয়ে আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, দুদিন পর সেই চাকরির জন্য তাদের ওপরই বেধড়ক লাঠি চালালো পুলিশ। পেটের ভাত জোগাড়ের সম্বল চাকরিটা হারিয়ে মুখ্যমন্ত্রীর কাছে সুরাহা চেয়েছিলেন যারা, চাকরি ফেরত চাওয়ায় বুধবার তাঁদের পিঠেই পুলিশ লাঠি ভেঙেছে বলে অভিযোগ। এই দেখুন লাঠি দিয়ে মেরে ভেঙে ফেলেছে। লাঠি এক জায়গায় 3টে লাঠির বাড়ি ধরে রেখেছে, একজন বাম হাত একজন ডান হাত, আর নিকৃষ্ট ভাবে ওই লাঠি দিয়ে মেরেছে, লাঠি ভেঙে ফেলেছে। সোমবার নেতাজি ইন্ডোরে মুখ্যমন্ত্রীর সামনে চাকরি হারানোর যন্ত্রণা তুলে ধরেছিলেন ধীতেশ মণ্ডল। আমি আমার বাড়ির একমাত্র সিঙ্গেল আর্নিং মেম্বার, মানে এই চাকরিটা না থাকলে আমার জীবনটা কি হবে আমি ভাবতেই পারছি না। পেটের ভাত হারানোর সেই যন্ত্রণার মধ্যে বুধবার পিঠে পড়ল পুলিশের লাঠির ঘা। চুরি করলো সরকার, দুর্নীতি করলো সরকার, আর সেই দায়ের জন্য চাকরি থেকে আমাদের বাতিল হতে হবে, এটা কোনোভাবেই আমরা মানব না। আজ আমার লেগেছে এই শক্তিকে আমি ধারণ করছি এবং আমি কথা দিচ্ছি এই আন্দোলনকে
তীব্র থেকে তীব্রতর করব। সোমবার মুখ্যমন্ত্রীর সামনে ন্যায় বিচারের দাবি রেখেছিলেন চাকরিহারা মেহবুব মণ্ডল। আমাদেরই অধিকার হরণ হয়েছে, আমাদেরই জীবন জীবিকা বিপন্ন হয়েছে। আমরা আজ এখানে এসেছি মাননীয় মুখ্যমন্ত্রীর সামনে সেই একই ন্যায় বিচারের দাবি করতে। বুধবার কসবায় পুলিশের লাঠির ঘায়ে যখন চাকরিহারাদের উদ্ধার করতে হলো সেই মেহবুবকে। আমি আমার সহযোদ্ধা থেকে ছেড়ে যাব না, মেরে ফেললেও যাব না। ওদেরকে বাচ্চা দিয়ে আমাকে মেরেছে, আমি কাউকে ছাড়বো না। সব জায়গায় মেরেছে, এগুলো সব মেরেছে। মুখ্যমন্ত্রী ইনডোরে পাশে থাকার আশ্বাস দিচ্ছেন আর পুলিশ আউটডোরে লাঠি চালাচ্ছে। কোনটা মুখ আর কোনটা মুখোশ প্রশ্ন তুলছে বিরোধীরা। মাস্টারমশাইকে লাথি মারলেন, মাস্টারমশাই হবার যোগ্যতা আছে আপনার? পেন্ডিং দ্যাট, আপাতত যারা লাথি মেরেছে অথবা লাঠির বাড়ি মেরেছে তাদেরকে গ্রেপ্তার করুন। যদি না করেন তাহলে বুঝতে হবে পুলিশ মন্ত্রীর নির্দেশেই লাথি মারা হয়েছে, পুলিশ অফিসারদের নির্দেশেই লাথি মারা হয়েছে। এর চাইতে লজ্জার কিছু হতে পারে না। সুপ্রিম কোর্টের রায়ে যারা বিপদে পড়েছেন তাদের পাশে দাঁড়িয়ে চেষ্টা করছেন মাননীয় মুখ্যমন্ত্রী। অধিকাংশই পুরোদস্তুর তার উপর আস্থা রাখছেন, কিন্তু কিছু অংশ একেবারে সিপিএম বিজেপির প্ররোচনায় যারা বিভ্রান্ত হচ্ছেন তারা দু একজন বিপথে চালিত হচ্ছেন। কলকাতা পুলিশের তরফে অবশ্য দাবি করা হয়েছে উত্তেজিত জনতাই বিনা উস্কানিতে পুলিশের ওপর হামলা চালায়। পার্থপ্রতিম ঘোষ, ময়ূর ঠাকুর চক্রবর্তী ও প্রকাশ সিনহার রিপোর্ট, এবিপি আনন্দ। ধৃতেশ মণ্ডল তার বাড়ি হচ্ছে সন্দেশখালীতে, দক্ষিণ 24 পরগনার একটি স্কুলে তিনি কর্মরত, চাকরি হারিয়েছেন। আমি ধৃতেশের কাছে যাব কিন্তু ঠিক উল্টো দিক থেকে। ধৃতেশ, আজকে এ রাজ্যের মুখ্য সচিব এবং কলকাতার সিপি এবং এডিজি ল অ্যান্ড অর্ডার একসঙ্গে একটা প্রেস কনফারেন্স করলেন। আপনাদের বিরুদ্ধে অভিযোগ এক, তারা বলছেন যে রিয়েল পিকচার হলো আপনারা ল অ্যান্ড অর্ডার নিজেদের হাতে তুলে নিয়েছেন। তাদের অভিযোগ নাম্বার 2 যে আপনারাই আগে ডিআই অফিস আক্রমণ করেছেন। অভিযোগ নাম্বার 3 যে আপনাদের আক্রমণে 6 জন পুলিশকর্মী আহত হয়েছেন, একজনের ছবি রিলিজ করা হয়েছে, দুজনের ছবি রিলিজ করা হয়েছে, একজনের গোটা পায়ে ব্যান্ডেজ। 4, এই 6 জন পুলিশকর্মীর মধ্যে 2 জন মহিলা পুলিশ আছেন যারা আপনাদের আক্রমণে আহত হয়েছেন এবং চিকিৎসাধীন রয়েছেন। সেই জন্য বাধ্য হয়ে কলকাতা পুলিশ হালকা বলপ্রয়োগ করেছে। আমি আপনার নেতাজি ইন্ডোরের বক্তব্য খুব মন দিয়ে দেখছিলাম, ওখানে মনে হচ্ছিল যে সরকার যে ব্যবস্থাপনা বা আশ্বাস দিচ্ছেন তাতে ধৃতেশ আপনারা ব্যবস্থাপনার ওপর মোটামুটি ভরসা রেখেছিলেন। আজকে আমি প্রশাসনের বৈঠকটাকে যদি এইভাবে বলি যে সরকারের ওপর ভরসা না রেখে আইন আপনারা নাকি নিজেদের হাতে তুলে নেওয়ার চেষ্টা করেছেন, সেই জন্য সামান্য হালকা বলপ্রয়োগ করতে হয়েছে। ধৃতেশের সময় শুরু এখন। আমি প্রথমেই বলবো যে কোনো রকম দুর্নীতির সঙ্গে আপোষ না করে, কোনো রকম দুর্নীতি না করে 1 টাকা ঘুষ না দিয়ে চাকরি পেয়েছি, কিন্তু আজ কি পেলাম? বিনা অপরাধে পুলিশের লাঠির বাড়ি। ভাবতে কষ্ট হচ্ছে যে আজ এই দিনটাই কি আমাদের দেখাচ্ছিল? আর আমাদের বিরুদ্ধে যে অভিযোগটা করা হচ্ছে তা সম্পূর্ণ মিথ্যা কথা। পূর্ব ঘোষিত আজকের পরিকল্পনা আমাদের ছিল। ওনারা বলছে নাকি আমরা ল অ্যান্ড অর্ডার ভেঙেছি, একেবারেই না। শান্তিপূর্ণ অবস্থান বিক্ষোভ আমরা করতে চেয়েছিলাম আজকের পশ্চিমবঙ্গের প্রত্যেকটা ডিআই অফিসে। আমরা শান্তিপূর্ণ অবস্থান বিক্ষোভ করছিলাম, হঠাৎ করে অতর্কিতভাবে বিনা অপরাধে আমরা যোগ্য শিক্ষক আমরা অতর্কিতভাবে লাঠির বাড়ি প্রচণ্ড প্রহার করতে শুরু করলো আমাদের উপরে, আমার সহকারী শিক্ষক এবং আমার সহকারী শিক্ষাকর্মী, আমাদের স্যার এবং ম্যাডামদের উপরে। তখন আমি কি করলাম, বাইরে থেকে আমাদের যে অনেকেই ছিলেন, আমি বললাম তোমরা বাঁচাও, আমাদের সবাইকে মারছে। যখনই আমি ঢুকছি ঠিক সেই সময় 2টো হাত আমাকে পুলিশ ধরলো এবং প্রচণ্ডভাবে আমাকে প্রহার করলো। কি পেলাম আমরা? শিক্ষিকা বা মহিলা শিক্ষাকর্মী যাদের ছিলেন তাদের কি আহত হতে হয়েছে? অনেকেই আহত। আমি বাঘাযতীন হসপিটালে আমার বন্ধুরা আমাকে নিয়ে গেছেন এবং সেখানে আরও 4 জন মহিলা আমাদের ম্যাডামরা আছেন, তারা সবাই আক্রান্ত। কোনো ল অ্যান্ড অর্ডারকে আমরা ভায়োলেট করিনি। ডাক্তারবাবুরা আমাকে দেখেছেন, আমার পায়ে চোটে তার চিহ্ন আছে। কোনো একজন পুলিশকর্মী দেখাতে পারবেন তার শরীরটার যে এই অংশ তাদেরকে আমরা আক্রমণ করেছি? ব্যাগ ছিল আর পেন ছিল আমাদের হাতের, একটু জলের বোতল। কোনো রকমভাবে আমরা আক্রমণ করিনি। কোনো ফুটেজে আপনারা দেখাতে পারবেন না যে আমরা শিক্ষকরা আক্রমণ করছি। অর্থাৎ আপনারা সম্পূর্ণ নিরস্তভাবে এই কর্মসূচি পালন করতে গেছিলেন একেবারে। আর যে 6 জন পুলিশকর্মী বা 2 জন মহিলা পুলিশকর্মী তাদের মধ্যে আহত পুলিশের ছবিও রিলিজ করছে, তাদের সম্পর্কে কি বলবেন?
আপনাদের আক্রমণে তারা আহত হয়েছেন বলে সাংবাদিক সম্মেলন করে মুখ্য সচিব পুলিশ কমিশনার বলছেন। যদি কোনো পুলিশ কর্মী আপনারা ফুটেজে দেখাতে পারেন যে আমাদের কোনো একজন শিক্ষক বা শিক্ষিকা কোনো পুলিশের উপরে আক্রমণ করেছে, তাহলে আমরা স্বীকার করব, কিন্তু কখনো নয়, সম্পূর্ণ মিথ্যা কথা বলছেন। সিবিআই প্রমাণ দিয়েছেন যে সরকার দুর্নীতি করেছে, আর সেই দুর্নীতির পাপের ফল কেন আমরা যোগ্য শিক্ষক শিক্ষিকা বৃন্দ আমরা সেই ফলটা ভোগ করব বলতে পারেন? আমি আজকে সুশীল সমাজের সমস্ত নাগরিককে বলবো, আপনারা আমাদের পাশে থাকুন। আমাদের বাবা মায়ের স্বপ্ন, আমাদের স্বপ্ন যে আমরা শিক্ষক হয়ে সমাজকে তৈরি করব নতুন করে, কিন্তু আজ আমরা কি পাচ্ছি? আজ মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি সমস্ত দলের কাছে আমাদের মানবিক আবেদন, আপনারা আমাদের পাশে থাকুন, আমরা খুব অসহায়, আমাদের উপরে পুলিশ অত্যাচার করছে, এবং মুখ্যমন্ত্রী যে আশ্বাস দিয়েছেন তা বাস্তবে রূপায়ণ চাই। যে কোনো মূল্যে, যে কোনো উপায়ে, কোন পদ্ধতিতে আইন মেনে এই সমস্ত যোগ্য শিক্ষকদের সম্মান বজায় রাখতে হবে। মিরর ইমেজ মাটি খুঁড়ে হোক, যেখান থেকে হোক বের করে যোগ্যদের তালিকা সুপ্রিম কোর্টে প্রকাশ করে এই যোগ্য শিক্ষক শিক্ষিকাদের সম্মানটাকে ফিরিয়ে দিতে হবে। এটাই আমাদের প্রধান দাবি। সরকারের তরফ থেকে বলা হচ্ছে যে মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন, তা সত্ত্বেও ধৈর্য না দেখিয়ে আপনারা কর্মসূচি কেন গ্রহণ করলেন? আমরা আজ সুপ্রিম কোর্টের রায়ে চাকরিহারা, বাড়িতে আমরা বসে থাকতে পাচ্ছি না, কারণ আমাদের কাছে খবর আসছে যে ডিআই অফিসগুলো থেকে বেতন বন্ধের নির্দেশ আসতে পারে। অনেক স্কুলে কিছু শিক্ষক শিক্ষিকা গিয়েছেন, হেডমাস্টার মশাইরা সই করতে দিচ্ছেন না। এই নানা রকম খবরে তো আমরা উদ্ভ্রান্ত, বেতন বন্ধ হয়ে গেলে আমার চলবে কি করে? আমার মেয়ের স্কুল যাওয়া বন্ধ হয়ে গেছে, স্ত্রী কাঁদছে, বাবা মা বাড়িতে চিন্তা করছে, অসহায় হয়ে কান্নাকাটি করছে, আমি ঘুমাতে পারি না, 3টে দিন শহীদ মিনারে কাটাচ্ছি। আজ এভাবে আমরা অসহায় হয়ে সকাল থেকে একই ড্রেসে আছি, আমরা সত্যি অসহায়। একদম আমি বলছি একা ধৃতেশ নয়, আবার বলছি হাজার হাজার ধৃতেশরা এই অসহায়তার মধ্যে দাঁড়িয়ে আছেন। আমি এর পরে কোথায় কোথায় তাদের আনআনসার্ড কোয়েশ্চেন আছে, যে প্রশ্নের উত্তর তারা পাচ্ছেন না, সম্ভবত কারুর কাছেই নেই, আমি সেইগুলোতে আসবো। কিন্তু নজরুলদা, ইন আ নাটশেল ধৃতেশদের বক্তব্য শুনলেন, প্রশাসনের বক্তব্য আপনি শুনেছেন। আমায় বলুন যে ধস্তাধস্তি একটা হয়েছে ঠিকই, কিন্তু এত বড় রণক্ষেত্র, ওরা আক্রমণ করলেন, 6 জন পুলিশ কর্মী ওই রকম ব্রুটালি, যাদের একজন ছবি দেখা যাচ্ছে একটা গোটা পায়ে ব্যান্ডেজ, এটা কিভাবে সম্ভব? কি হলো ঘটনা? আপনার টেক কি? মেদিনীপুরে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী গাড়িতে থেকে বক্তৃতা দেওয়ার সময় পায়ে আঘাত পেয়েছিলেন। ওখানে সুপার ফেসিলিটি হসপিটাল আছে, তিনি সেখানে ফার্স্ট এডও নেননি। পথে অনেক শহর আছে, হাসপাতাল আছে, হাওড়া সমেত, ওখানে তিনি কোনো ফার্স্ট এড নেননি, সোজা এসেছেন এসএসকেএমে, এবং সেখানে কোন ডাক্তার তার পায়ে ব্যান্ডেজ করেছিলেন আপনারা জানেন। তো রাজ্যের পুলিশ মন্ত্রী যদি এতটা পটু হন, তো তাহলে পুলিশরা কম পটু হবেন কেন? আমার আরেকটা ছবিও খুব শকিং লাগলো ফুটেজ নজরুল দাস, সেটা হচ্ছে যখন এটা তো লাইভ দেখানো হচ্ছে সমস্ত চ্যানেলে, এবিপি আনন্দ সহ, যে সাধারণভাবে বিরোধীদের কর্মসূচিতেও পুলিশ সাধারণভাবে পায়ের দিকে আঘাত করে। আমার সহকর্মী রুমা ওখান থেকে রিপোর্টিং করছিল, রুমা চিৎকার করছে যে দাদা লাঠি লাঠি লাঠি, মানে যাতে ক্যামেরায় বা ওর গায়ে আঘাত না লাগে। প্রথম একাধিক মার হচ্ছে মাথা বরাবর, কাঁধ বরাবর। এটা কি আপনার পুলিশ ম্যানুয়াল কি বলে? লাথি তো বলতে পারে না, পৃথিবীর কোনো পুলিশ ম্যানুয়াল বলতে পারে না যে পুলিশ কর্মীরা তারা লাথি মারবেন, কিন্তু আমি বলছি লাঠি ম্যানুয়ালটা কি, কিভাবে, মানে যদি তর্কের খাতিরে আমি ধরে নিই ভায়োলেন্ট মব, কিভাবে সেই লাঠি চালানো? যে কোনো বল প্রয়োগের ব্যাপারে খুব পরিষ্কার ম্যানুয়ালে বলা আছে যে যতটা কম বল প্রয়োগ করে এটা নিয়ন্ত্রণ করা যাবে, তার বেশি বল প্রয়োগ করা যাবে না। কিন্তু এটা তখনই সম্ভব যখন পুলিশ আইন অনুসারে নিরপেক্ষভাবে কাজ করবে। কিন্তু পুলিশ যখন আইন না মেনে শাসক দলের নেতাদের ইচ্ছা পূরণ করার জন্য কাজ করবেন, আপনি দেখুন না জঙ্গিপুরে কি দেখলেন। আমি জঙ্গিপুরের কথা আসবো নজরুলদা, কিন্তু তার আগে পুলিশ বলছে বাধ্য হয়ে তারা হালকা বলপ্রয়োগ, পুলিশ অফিসিয়ালি তাদের ওয়েবসাইটে এই ভার্সন দিয়েছে, বাধ্য হয়ে হালকা বলপ্রয়োগ করতে হয়েছে। আমি দ্রুত একবার পুলিশের কি অভিযোগ, প্রশাসনের কি অভিযোগ পাশাপাশি সমানভাবে দেখাবো পরের প্রতিবেদনে, তারপর অর্ণবের কাছে আসবো। দেখুন, লাঠি লাঠি ধাক্কা, আগেই চাকরি গেছে, সেই মনোযন্ত্রণার সঙ্গে এবার যুক্ত হলো শারীরিক যন্ত্রণা। রাস্তায় নেমে পুলিশের লাঠির বাড়ি খেলেন চাকরিহারারা। একবার নয়, দুবার নয়,
তিনবার নয়, বারবার বেধড়ক মার। মেরে দেখ, গুলি করে মেরে দেখ, লাঠি চার্জ করে কি হবে? এরা পুলিশ, এরা পার্টির দালাল। লাঠির আঘাতে লুটিয়ে পড়লেন চাকরিহারা। সহযোদ্ধাকে সাহায্য করতে এগিয়ে গেলেন যারা, রেহাই পেলেন না তারাও। এই নৃশংস সরকার, এই নৃশংস প্রশাসনকে ধিক্কার জানায়। বুধবার রাজ্যের নানা প্রান্তে সুপ্রিম কোর্টের রায়ে চাকরিহারারা স্কুল শিক্ষা পরিদর্শকের দপ্তরের সামনে বিক্ষোভ দেখান। কলকাতার কসবায় ডিআই অফিস চত্বরে ঢুকে পড়েন বিক্ষোভকারীরা। তারপরই শুরু হয় ধুন্ধুমার পরিস্থিতি। লাঠিচার্জ করলো পুলিশ এবং একের পর এক লাঠিচার্জ করার পর শিক্ষকরা কিন্তু মাটিতে লুটিয়ে পড়লেন এবং তারপরে ডিআই অফিসের ভেতর থেকে তাদেরকে একদম সরিয়ে নিয়ে যাওয়া হলো। আমরা দেখতে পাচ্ছি তারা কিন্তু একদম অনেকেই আহত হয়েছেন। চাকরিহারাদের উপর লাঠিচার্জ থেকে শুরু করে লাঠি মারা, পুলিশ বাদ দেয়নি কিছুই। সেনসিটিভ জায়গা দেখে দেখে লাঠি মারছে। পুলিশের লাঠির আঘাতে আহত হয়েছেন বেশ কয়েকজন চাকরিহারা। এক জায়গায় তিনটে লাঠির বাড়ি ধরে রেখেছে, একজন বাম হাত, একজন ডান হাত। পাল্টা পুলিশের দাবি, বাধ্য হয়েই বল প্রয়োগ করতে হয়েছে তাদের। একাধিক পুলিশ কর্মী আহত হয়েছেন বলেও ছবি প্রকাশ করে জানিয়েছে কলকাতা পুলিশ। যদিও লাথি মারা যে উচিত হয়নি তা স্বীকার করে নিয়েছেন পুলিশ কমিশনার। হঠাৎ করে কিছু টিচার্স ওরা এসে ওখানে ঢোকার চেষ্টা করে, তখন একটা পরিস্থিতি তৈরি হয়। আমাদের 6 জন ইনজার্ড হয়েছে। পুলিশের কোনো লোককে যেটা আপনারা ভিজুয়াল একটা দেখাচ্ছেন, ওই ভিজুয়াল ডিজায়ারেবল নেই। কসবার চাকরিহারাদের উপর ঝাঁপিয়ে পড়ছে পুলিশ। আর মুর্শিদাবাদে যখন উন্মত্ত জনতা সংশোধিত ওয়াকফ আইনের প্রতিবাদে পুলিশের গাড়ি জ্বালিয়ে দিচ্ছে, তখন দোকানের ভেতরে লুকোচ্ছে সেই পুলিশই। এই দুটো ছবির মধ্যে কি বার্তা দিচ্ছেন উর্দিধারীরা? এতে কি উর্দির মান বাড়ছে? নানা মহলে উঠছে প্রশ্ন। রুমা পাল, ময়ূর ঠাকুর চক্রবর্তী ও পার্থপ্রতিম ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ। অধ্যাপক অর্ণব সাহার কাছে আসবো। একেবারে রাজনীতিও তার মধ্যে থাকবে এই প্রশ্নের মধ্যে। গণ আন্দোলনের মাধ্যমে বছরের পর বছর, দশকের পর দশক পুলিশের হাই হ্যান্ডেডনেসের বিরুদ্ধে রাস্তায় আন্দোলন করে মমতা বন্দ্যোপাধ্যায় তার সরকারটাকে প্রতিষ্ঠা করেন 2011 সালে। আবার বলছি, গণ আন্দোলন করে, রাস্তার আন্দোলন করে পুলিশের বিরুদ্ধে একাধিকবার লাঠিচার্জের সম্মুখীন হয়। আমি বলছি আজকে সেই সরকার নিরস্ত। এটা অর্ণবকে মানতেই হবে যে আজকে কিন্তু একটা ঢিল, একটা ইষ্টখণ্ড, একটা স্কেল অবধি শিক্ষকদের হাতে দেখা যায়নি। পুরোটা তো সমস্ত চ্যানেল এখন, এত টেলিভিশন চ্যানেল লাইভ দেখিয়েছে। সেখানে নিরস্ত শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মী, তাদের ওপর এই লাঠি চালানো আদৌ কি কাম্য? কেন এই ঘটনা অ্যাভয়েড করা গেল না? সুমনদা, আমি প্রথমেই নির্দ্বিধায় যে কথাটা বলবো সেটা হচ্ছে, আজকে পুলিশ যে কাজ করেছে তার নিন্দা জানানোর কোনো ভাষা নেই। একজন শিক্ষক হিসেবে আমি বলছি যে অবস্থায় এই শিক্ষকেরা আছেন, যারা যোগ্য অথচ যারা চাকরি হারিয়েছেন, তার পিছনে যা যা কারণ থাক সেগুলো নিয়ে তো আমরা তর্ক বিতর্ক করছি এবং সেইটা নিয়ে কথা আরও এগোবে। কিন্তু আমি বলছি যে তারা এই আন্দোলন যে করছেন এবং আন্দোলনের উপর এই মুহূর্তে যে এরকম সেন্সিটিভ পরিস্থিতি হয়ে রয়েছে, তাতে পুলিশের এরকমভাবে আচরণ করা উচিত না। অনেক সেন্সিটিভ পুলিশের হওয়া দরকার সবার আগে। গতকাল যখন সুমনদা আপনার এখান থেকে চলে গেলাম, তখন মন ভরা আশা নিয়ে গিয়েছিলাম। তার কারণ কালকে যে ঘটনা দেখেছিলাম সেটা আমি বলবো মিরাকেল। আপনি যে কাজটা করতে পেরেছিলেন সেটা মিরাকেল করতে পেরেছিলেন। কালকে দেখেছিলাম যে অভিজিৎ বাবুর হাত থেকে এই রায় প্রথম বেরিয়েছিল, এই পুরো ঘটনাটার সূচনা হয়েছিল, তার একটা মানবিক মুখ আমরা দেখেছিলাম। যদিও তিনি একজন রাজনীতিবিদ, কিন্তু তার একটা মানবিক মুখ দেখেছিলাম। কিন্তু আজকে তিনি যাননি এবং না যাওয়ার প্রেক্ষিতে তিনি এই যুক্তিটা দিয়েছেন যে পুলিশ এখানে লাঠিচার্জ করেছে, কিন্তু তিনি আজকে এসএসসি অফিসে গিয়েছেন। তার সঙ্গে শিক্ষকেরাও ছিলেন, তার সঙ্গে আরও বেশ কিছু লোকজন ছিলেন। তা নিয়ে তিনি এসএসসি অফিসে সেখানে গিয়েছেন। সেখানে অন ক্যামেরা তিনি কাগজকে ছিঁড়ে ফেলেছেন। যখন ঘটনাটা ঘটলো সুমনদা, তখন যেটা মনে হলো সেটা হচ্ছে যে মানবিক অভিজিৎ বাবু কোথাও রাজনীতিক অভিজিৎ বাবুর কাছে হেরে গেলেন। নেপথ্যে কি এরকম কিছু ঘটলো যে তার যে দল, সেই দলের তরফ থেকে গতকাল রাতেই তার উপর এমন কোনো চাপ তৈরি করা হলো, এমন কোনো চাপ সৃষ্টি করা হলো যে এটার কোনো সুষ্ঠু সমাধানের দিকে যে এগোচ্ছে এবং সেটা যে এগোতে পারে, কালকে শিক্ষামন্ত্রীর সঙ্গে তার যে কথোপকথন তার মধ্যে দিয়ে, এবং তারও আগে নেতাজির যে সভা, সেখানে মুখ্যমন্ত্রীর যে সরাসরি বলা যে আমরা এদের পাশে আছি, আমরা এদের পাশে থাকবো এবং আমরা একটা পথ বার করার চেষ্টা করছি, এই যে মানবিক পথে এগোনোর কথা, সেইটা কি কোথাও রাজনীতিবিদ যে অভিজিৎ বাবু তিনি কি হেরে গেলেন তার সামনে? তাহলে নেপথ্যে কারা কাজ করলো?
তারাই কি কাজ করলো? যারা এর প্রশ্ন সজল দেবে অর্ণব, কিন্তু আমি বলছি নেতাজি ইন্ডোরে একটা সরকার, একটা প্রশাসনের যে মানবিক মুখটা দেখা গেল, সেটাও কি কোথাও হেরে গেল আজকে পুলিশের এই লাঠি চালানোর অমানবিক মুখটার কাছে? এই কয়েনের তো উল্টো পিঠে এটাই থাকে। আমি তো প্রথমেই বললাম যে পুলিশ কখনো কোনো অন্যায় করে না তারা যতক্ষণ আমার পুলিশ, শঙ্খ ঘোষের বিখ্যাত কবিতার লাইন। কিন্তু পুলিশের মানে চরিত্র বা চেহারা পাল্টানো যায় কিনা সেটা অনেক লম্বা প্রশ্ন, মানে সেটা নিয়ে আরো অনেক কিছু ভাবনা চিন্তা করা দরকার। মানে আমি এখন এই উদাহরণ দেবো না উত্তরপ্রদেশে পুলিশ কিভাবে পিকিয়েছে, বিহারে কিভাবে পুলিশ পিকিয়ে বলবো না, বা এটাও বলবো না সিঙ্গুর নন্দীগ্রামের সময় পুলিশ কি করেছে, তাও আমি বলবো না। আমি শুধু এটাই বলবো যে আমি একটা শুধু উদাহরণ তুলে দিচ্ছি। আমার শুধু আমি অর্ণবের কথার মাঝে নয়, আমি শুধু মনে করিয়ে দেবো আরো অ্যাপ্ট হতো বরঞ্চ চাকরিহারাদের ওপর ত্রিপুরার পুলিশ, বিজেপি সরকারের পুলিশ কতবার লাঠিচার্জ করেছে। কিন্তু আমার ভালো লাগলো যে তুমি ভারত ভ্রমণে না বেরিয়ে এই রাজ্যের ওই অসহায় মুখগুলোর পাশে থাকলে। একটু জিনিস মনে করিয়ে দিচ্ছি যে বিজেপির মানে রাজ্যের নেতা, সবচেয়ে বড় নেতা শুভেন্দু অধিকারী বারবার করে বলছেন যে 1 বছর বাদে আমরা ক্ষমতায় এসে আমরা এই চাকরিহারাদের চাকরি ফিরিয়ে দেব। আমি তাদের কাছে বিনীতভাবে প্রশ্ন করছি, তারা 2017 সালে যখন 10,323 জন শিক্ষক এবং শিক্ষাকর্মী যখন ত্রিপুরাতে তারা যখন ওখানে হলেন, ওখানে যখন তারা চাকরিহারা হলেন দুর্নীতির কারণে, তখন তাদের হয়ে লড়েছিলেন কিন্তু বিকাশবাবু। বাদল চৌধুরী ওখানকার পূর্তমন্ত্রী, তার 730 কোটি টাকার যে দুর্নীতি, সেই দুর্নীতি ঢাকার জন্য সেখানেও কিন্তু লড়েছিলেন হচ্ছে এই বিকাশবাবুই। ওইখানে কি হয়েছিল? ওখানে আসার পর বিজেপি সরকার 18 সালে আসার পর চাকরি কি ফেরত দিয়েছে? ফেরত দেননি। 170 জন মানে চাকরি হারা শিক্ষক তারা মারা গেছেন, তার মধ্যে অন্তত 70 জন আত্মহত্যা করেছেন বলে খবর। এই ঘটনা ঘটেছে সেখানে। এবার সজলের উত্তরে আসবো। একটা তো আমার নিজের ব্যক্তিগত খারাপ লাগা বলি, সেটা হচ্ছে কালকে আবার বলছি, আমি যেখান থেকে এই অনুষ্ঠান শুরু করলাম, যে মনে হচ্ছিল শাসক বিরোধী, সরকার বিরোধী সবাই যদি বসে এই হাজার হাজার চাকরি হারার জন্য একটা চেষ্টা করে যে আমি সরাসরি যোগ্যদের তালিকা সুপ্রিম কোর্টে গিয়ে রিভিউ পিটিশন এবং ঐক্যমত্যের ভিত্তিতে এতগুলো শুধু ব্যক্তি নয়, ব্যক্তি, সংসার, তাদের জড়িয়ে থাকা মানুষগুলোর জীবিকা, জীবন, বেঁচে থাকা, স্কুলের ছেলেমেয়ের স্কুলে যাওয়ার ফিসটুকু, ইএমআইটুকু, এইটুকুর জন্য যদি গোটা সমাজ এদের পাশে একভাবে দাঁড়াতে পারে যে না অযোগ্য নয়, যোগ্যদের তালিকা স্পেসিফিক্যালি দিতে হবে, আশার আলো জেগেছিল। আজকেই গোটা ঘটনা প্রবাহে সেই আশার আলোটা কিন্তু ধূপ করে নিভে গেল। আমি সজলের কাছে অবশ্যই আসব, কিন্তু একদম পরিষ্কার স্পেসিফিক অভিযোগে যে তৃণমূল কংগ্রেস অফিসিয়ালি বলছে একদিকে রাজনৈতিক দলের হয়ে মোটিভেটেড এই চাকরিহারারা আন্দোলন করতে গেছেন এবং এই গোলমালটা পাকাচ্ছে বিরোধীরা। বিরোধীদের উস্কানিতে, কোট আনকোট বিরোধীদের উস্কানিতে এটা হচ্ছে। লালবাজার অভিযান বিজেপি আজকেই কেন কিভাবে করলো এবং ইত্যাদি এবং ইত্যাদি, যেগুলো আপনারা শুনলেন। সজলের সময় শুরু এইবার। সুমনদা, আমি প্রথমেই আপনার প্রশ্নটার উত্তর দিয়ে দিই, তারপর আমি আমার কথা বলবো। যে অর্ণববাবু বলেছিলেন কালকে মানবিক মুখ দেখা গেছিল, যদিও তিনি একজন রাজনীতিবিদ, তার মানে মনে হলো যে রাজনীতিবিদদের আর মানবিক মুখ বলে কিছু উনি নিজেও বিশ্বাস করেন না। হ্যাঁ, আমি বলছি আজকে কেন তার সিদ্ধান্ত চেঞ্জ হয়ে গেল? কোনো চাপের মুখে, একদম ভীষণ চাপের মুখে, যাদের জন্য স্পেসিফাই করেছে দলের চাপের মুখে। আমি বলে দিচ্ছি দলের চাপ, এটা দলের চাপ হচ্ছে। এই দল যখন সরকারকে নির্দেশ দিল যে ওখানে যারা বিক্ষোভ করতে যাবে তাকে লাঠিচার্জ করবে, একজন লোক যখন কথা বলতে যাচ্ছে তখন যদি আরেক প্রান্তে যাদের জন্য কথা বলছে, যদিও মুখ্যমন্ত্রী প্রথম দিন অনেক অপমান করেছিলেন ডাঙ্গুলি ভাঙ্গুলি বলে, তারপরে স্বাভাবিকভাবে তিনি বিক্ষুব্ধ হয়ে মানবিকভাবে বুঝলেন যে এটা সম্ভব নয়, তাই তিনি পিছিয়ে এসছেন। এবার আমি আসি আমার কথায়। দেখুন, আমরা ছাত্র রাজনীতি থেকে রাজনীতিতে আজকে এই জায়গায় এসছি, হঠাৎ করে মানে ওই প্যারাশুটে নামিনি। হ্যাঁ, অনেকেই যেমন নেমেছেন আজকের দিনে। মমতাদি আমাদের একসময় শিখিয়েছিলেন শিক্ষা অঙ্গনে পুলিশ কেন, সরকার তুমি জবাব দাও, সিপিএম তুমি জবাব দাও। আজকে শিক্ষা অঙ্গনে নয়, শিক্ষার ওপরে পুলিশের বেত্রাঘাত কেন, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তুমি জবাব দাও। আজকে আপনারা বলছেন যে পুলিশ গত কয়েকদিন আগে আমরা দেখেছি যে মুখ্যমন্ত্রী এদের পেটে লাথি মেরেছেন। আজকে পুলিশ একটা পিঠে লাথি মেরেছে বলে আপনাদের এত বলার কিছু নেই। পেটে খেলে পিঠে তো সইবেই। গত কয়েকদিন আগে এদের পেটে লাথি মেরে রাস্তায় বসিয়েছে, আজকে পুলিশ পিঠে লাঠি ভাঙছে। দু একজন পুলিশকে আবার সব্যসাচীর মতন দেখলাম, 2 হাত দিয়ে লাঠি মারছে। তো বাবা, কালকে তোরা কোথায় ছিলি?
কালকেই লাঠিগুলো কোথায় গুঁজে রেখেছিলি, এই প্রশ্নটা জানতে চাই। গুঁজে রাখা শুনে অবাক হওয়ার কিছু নেই, কোথাও না কোথাও গুঁজেই ছিল। আমি আপনাদের কাছে জানতে চাই, কালকে পুলিশ ওইভাবে বীরপিং পুঙ্গব পুলিশ যারা কুকুরের মতন পালালো, কুকুরকে অপমান করা হয়, তারা দোকানের ভেতর শাটার টেনে নিজেদের প্রাণ রক্ষা করলো, নিশ্চয়ই করবে, ওরা সংখ্যায় কম ছিল, কিন্তু আজকে তাদের বিরুদ্ধেও কি অ্যাকশন নেওয়া হয়েছে? আমি বলছি এই যে পুলিশের পা ভাঙা, এটা নজরুলদা বলেছেন ওটা মুখ্যমন্ত্রীর পা ভাঙা স্টাইল থেকে শিখেছেন এনারা, এটা ঠিক। আমি প্রশ্ন করি, এর আগেও দু একটা অসুস্থ পুলিশকে আমরা দেখেছিলাম হসপিটালের বেডে শুয়ে, মানে শুয়ে না, উঠে বসে কিভাবে হাসি মজা করছে। আমি বলছি এদের কমান্ড হসপিটালে নিয়ে গিয়ে একবার পরীক্ষা করা হোক। আমি বলছি এত মার মেরেছে এই যখন শিক্ষকেরা, আমি প্রশ্ন করতে চাই পুলিশ একটা মামলা করেনি কেন এখনো অবধি? পুলিশের তো মামলা করা উচিত ছিল। এসব নাটক সাজানো আমরা অনেকদিন আগেই বুঝতে পেরেছি। একজন পুলিশ আধিকারিক, উচ্চপদস্থ পুলিশ আধিকারিক, আমি অন ক্যামেরা শুনেছি মামলা হবে, একেবারে স্পষ্ট বলেছেন। ধরবেও, এবার এদের ধরবেও। এবার এমন না হয়, এর আগে দেখেছি আপনার এখানে বলে নেমে যাওয়ার পর তাদেরকে নিচ থেকে ধরা হয়েছিল, এদের যেন তা না হয়। আমি বলছি যে মুখ্যমন্ত্রী আজকেই বলেছেন ওয়াকফ নিয়ে তোমাদের দিদি আছে। কেমন আছে দিদি? এদের মধ্যে অন্তত 8-10 হাজার যারা ওয়াকফ বিলের বিরোধী মনে মনে বা ইসলামে বিশ্বাসী। মুখ্যমন্ত্রী কারণ না, মুখ্যমন্ত্রী ভাইপোরও নয়, সেটা আজকে প্রমাণিত। আচ্ছা, কি বলেছেন ব্রাত্যবাবু, সাপ হয়ে কামড়াবে আর ওই ওঝা হয়ে ঝাড়বে, এটা তো মুখ্যমন্ত্রী, এটা তো মুখ্যমন্ত্রীর ব্যাপারে বলেছেন। মুখ্যমন্ত্রীর এঘাত থাকে গলায়, এঘাত থাকে পায়ে। গতকাল পা টিপেছিলেন, আজকে গলা টিপে দিলেন, এইটা হচ্ছে তার চরিত্র। আমি আপনাদেরকে একটা কথা বলি, যে আপনারা একটা জিনিস, আমি জনগণের উদ্দেশ্যে, আমি মানুষের উদ্দেশ্যে বলবো, এই মানুষ গত কয়েক মাস আগে আগস্ট মাসে আমরা একটা বিরাট আন্দোলন সাধারণ মানুষ সংগঠিত করেছিলেন। সেই আন্দোলনটা ছিল অভয়াকে কেন্দ্র করে। সেই অভয়ার কাণ্ডের রেজাল্ট পাওয়া যায়নি, আমরা হতাশ। কিন্তু মাথায় রাখতে হবে, কোনো আন্দোলনই কখনো একটি আন্দোলনের মধ্যে দিয়েই সফল হতে পারিনি। ইংরেজ ভারত ছাড়ো আন্দোলনের আগে ঘটনাচক্রে 8 মাস সেই আন্দোলনের। আমি অর্ণবের উত্তরে যাব না, আমি শুধু সজলের একটা জায়গায় আমি একমত হতে পারলাম না, সেটা হচ্ছে পুলিশ কর্মীরা মহিলা পুরুষ নির্বিশেষে তারা আমাদেরই মতো ঘরের ভাই বোনেরা, তারা না না তারা এক সেকেন্ড তারা আহত হলে, যদি সত্যি তারা আহত হয়ে হাসপাতালে যান, তাদেরও দ্রুত আরোগ্য কামনা করছি। ঠিক যেমন ওই প্রত্যেকটা অন্যায় মারের প্রতিবাদ করছি, তারাও সেজে উঠুন। করলে তো আরোগ্য কামনা করবেন, এ তো অসুখই করেনি আরোগ্য কি আছে। সজলদাকে খুব বিনীতভাবে একটা কথা জিজ্ঞেস করছি, সজলদারা কি চাইছেন? মানে তারা কি চাইছেন যে যারা যোগ্য চাকরি হারা তাদের চাকরি ফেরত আসুক? যদি সত্যি চান তারা, তাহলে নাকি তারা চাইছেন চোখের জল মারিয়ে তারা ক্ষমতায় আসতে চাইছেন, এবং চোখের জল মারিয়ে ক্ষমতায় এসে ত্রিপুরা মোহাম্মদ মাহবুব মন্ডল এই স্টুডিওতে এসছেন, আমি ওনার কাছে যাবো। এক সেকেন্ড, কিন্তু পুলিশ নিয়ে এত আমি তর্জার মধ্যে বুঝতেই পাচ্ছেন একেবারে তাপমাত্রা এবং ডেসিবেল দুটোই আকাশে। আমি দ্রুত আমার পরের প্রতিবেদন, যে এই মারের প্রতিবাদে যেভাবে মারা হয়েছে তার প্রতিবাদ থাকবে, দেখুন। প্রতিদিন চক ডাস্টার নিয়ে ব্ল্যাকবোর্ডের সামনে দাঁড়ান এরা। অন্যদের দুর্নীতির দায়ে আজ এদের রুজিরুটি চলে গেছে, আর তাদেরই সঙ্গে এরকম আচরণ করলো পুলিশ। আমি পড়ে গেছি, পড়ে যাওয়ার পরেও আরো একবার লাঠির বাড়ি মেরেছে। আমরা নিরস্ত্র ভাবে এসেছি, আর আমাদের এগেইনস্টে 2-3টে করে লাঠি উঠছে। পুলিশ যারা দাগী আসামিদের মানে প্রোটেকশন দিয়ে নিয়ে যায়, তারা আজকে শিক্ষকের গায়ে হাত তুলছে। চাকরিহারা শিক্ষকদের মেরে লাঠি ভাঙবে পুলিশ, লাঠি মারবে। আন্দোলন নিয়ন্ত্রণে কি উর্দিধারীদের এই ট্রেনিং দেয়া হয়? এটা কি শৃঙ্খলা পরায়ণ বাহিনীর নমুনা? প্রশ্ন তুলছেন প্রাক্তন পুলিশ কর্তারা। পুলিশ লাথি মারছে, একজন গলা দিয়ে ধাক্কা মারছে, এরা তো কোনো ক্রিমিনাল না, এটা তো মাস্টার মশাই। এদের চাকরি গেছে কিছু লোভী নেতা মন্ত্রী তাদের দুর্নীতির জন্য। ওদের মানসিক অবস্থাটা চিন্তা করতে হবে। তো একজন তো 3-4 জন তো আইডেন্টিফাই করলাম, দেখে তো আমার মনে হচ্ছিল এরা যেন ঠ্যাঙারে নাকি পুলিশ। নেতাজি ইন্ডোরে মুখ্যমন্ত্রীর আশ্বাসের মাত্র 2 দিন পর সেই চাকরিহারাদের ওপরই পুলিশের বেধড়ক লাঠিচার্জ ঘিরে সমালোচনার ঝড় উঠেছে। সেদিন নেতাজি ইন্ডোরের সভায় উপস্থিত ছিলেন সাহিত্যিক আবুল বাশার এবং কবি সুবোধ সরকার। বুধবার পুলিশের আচরণ ঘিরে যখন নানা মহলে প্রশ্ন উঠছে, তখন তারা কি বলছে? বাংলার কোনো একটা মানুষ নেই, আমি জানি না 2-4 জন ছাড়া হয়তো কেউ ওদের প্রতি সিম্প্যাথি নেই বা লড়াই হচ্ছে না, কিন্তু এটাও ঠিক একদিনে মুখ্যমন্ত্রী কিছু করতে পারবে না। সে নিডস সাম টাইম। কালকে হিসেবে হয়েছে, আজকে থেকেই গিয়ে যদি অফিসের তালা বন্ধ করে দেওয়া হয়,
তাহলে কাজ দিয়ে এগোবি। লাঠি এতটা জুড়ে মারার বেশ একজন দেখলাম পা ভেঙে গেছে, সেটা অনভিপ্রেত। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে কি প্রয়োজন পড়লো? মাত্র একটা দিন হয়েছে, তার মধ্যে আবার আন্দোলন, এটা কি কোনো প্ররোচনা? টাকা দিয়ে চাকরি দেবে হেভিওয়েটরা, আদালতে যোগ্যদের তালিকা দিতে পারবে না এসএসসি, তার ফলে অযোগ্যদের সঙ্গে যোগ্যদেরও জীবন শেষ হয়ে যাবে। আর সেই চাকরিহারারাই প্রতিবাদে রাস্তায় নামলে তাদের সঙ্গে পুলিশ এই আচরণ করবে। নিশ্চয়ই পুলিশকে কেউ একটু বাড়াবাড়ি রকমের হিংস্র হওয়ার পরামর্শ দিয়েছে, এটা আমার মনে হতে পারে। গায়ে হাত তোলা, লাঠি মারা এটা কোনো সভ্য দেশে এরকম ঘটেছে বলে আমি শুনিনি। যার হাতে পুলিশ রয়েছে তিনি একজন শাসক দলনেত্রী, তিনি পুলিশ মন্ত্রী। পুলিশের এই আচরণের কৈফিয়ত তার দেওয়ার কথা, তিনি যেন দেন, এটা আমার একজন প্রবীণ নাগরিক হিসেবে দাবি। এর আগে নিয়োগ দুর্নীতি নিয়ে তোলপাড়ের মাঝেই এক মহিলা আন্দোলনকারীকে কামড়ে দিতে দেখা গিয়েছিল এক পুলিশ কর্মীকে। সেই ছবি ঘিরে তোলপাড় শুরু হয়, আর এবার আন্দোলনকারীদের পুলিশের লাঠি ঘাড় ধাক্কা। ভিজুয়াল ডিজায়ারেবল নেই, অল দিস থিংস আর নট ডিজায়ারেবল, কিন্তু টোটাল পিকচার আমাদেরকে নিশ্চয়ই দেখতে হবে। ভাই মানে এই পুলিশ এইরকম বাদে কেন হলো, এই পিকচারটা নিশ্চয়ই দেখার দরকার আছে। কলকাতা পুলিশের ওয়েবসাইট খুললেই চোখে পড়বে বড় বড় করে লেখা কলকাতা পুলিশ গ্লোরিয়াস সার্ভিস সিন্স 1856। কিন্তু বুধবার শিক্ষকদের সঙ্গে পুলিশের এই আচরণ কি সেই গৌরবোজ্জ্বল ইতিহাসের সঙ্গে মানানসই? পার্থপ্রতিম ঘোষ, আবির দত্ত, ময়ূখ ঠাকুর চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ। মোহাম্মদ মেহবুব মণ্ডল শিক্ষক, সেদিন মুখ্যমন্ত্রীর পাশে মঞ্চে তাকেও দেখা গেছিল, আমরা প্রত্যেকে দেখেছি। তার কাছে আবার আমি প্রশাসনের দিক থেকে আসব। মুখ্য সচিব একেবারে স্পষ্ট আপনারা শুনলেন, মুখ্য সচিব পুলিশ কমিশনারের বৈঠকে পুলিশ কমিশনার বলছেন যে ওনাদের তরফ থেকে কোনোভাবে কোনো ইন্টিমেশন যে এই ধরনের কর্মসূচি নেওয়া হয়েছে সেটা পুলিশকে জানানো হয়নি। কলকাতা পুলিশ অফিসিয়ালি কি জানাচ্ছে আমি ভার্সনটা পড়ে মেহবুবের কাছে আসব। আজ কসবা ডিআই অফিসের বাইরে ঘটে যাওয়া ঘটনার প্রেক্ষিতে স্পষ্টভাবে জানানো হচ্ছে যে প্রথমে একদল বিক্ষুব্ধ জনতা বিনা উস্কানিতে পুলিশ কর্মীদের ওপর হামলা চালায় এবং হিংসাত্মক আচরণ করে, যার মধ্যে মহিলা পুলিশ কর্মীরাও ছিলেন। 4 জন পুরুষ পুলিশকর্মী এবং 2 জন মহিলা পুলিশকর্মী আহত হয়ে বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং আরও ক্ষয়ক্ষতি ও আহতের সংখ্যা রোধ করতে পুলিশ বাধ্য হয়ে হালকা বলপ্রয়োগ করে। এই ঘটনার তদন্ত প্রক্রিয়া চলছে। মেহবুবের উত্তর নেব এইবার। প্রথমত যে কথা বলা হচ্ছে যে পারমিশনের কথা, আপনারা বলুন আজ পর্যন্ত কলকাতার বুকে কোনো আন্দোলনে পুলিশ পারমিশন দিয়েছে কিনা? ধর্মতলার বুকে যতগুলো ধর্ণা হয়েছে আপনারা খোঁজ নিয়ে দেখুন, প্রত্যেকটা জায়গাতে তাদের কোর্ট অর্ডার নিতে হয়েছে। একমাত্র আমরা জোর করে ওয়াই চ্যানেলে বসেছিলাম, কারণ পারমিশন তো পাওয়া যায় না, সেই জন্য পারমিশনের আর কোনো প্রয়োজন নেই। তাছাড়া পারমিশন আইনি প্রক্রিয়া, যাদেরকে অবৈধভাবে চাকরি দেওয়া হয়েছিল সেই পারমিশন কি কার কাছ থেকে নেওয়া হয়েছিল? যে আমরা অযোগ্য এবং অযোগ্যদের অবৈধভাবে চাকরি দেব, তার জন্য কি কোনো পারমিশন, কোনো নোটিশ, কোনো অ্যাপ্লিকেশন আছে? তাহলে সেটাও পাবলিশ করুন। আমরা যখন এসএসসি অফিসে এসএসসির কাছে নোটিফিকেশন পেয়েছিলাম, তার তো আমরা পরীক্ষা দিয়েছিলাম এবং সেই নোটিফিকেশন দেখে পরীক্ষা দিয়ে এবং ধারাবাহিকভাবে প্রক্রিয়া সম্পন্ন করে আমরা চাকরি পেয়েছি। তাহলে অযোগ্যরা কোন প্রক্রিয়ায় চাকরি পেল? কোন প্রক্রিয়ায় তারা পরীক্ষায় ওএমআরের উপরে সাদা খাতা গড়ের মাঠ রেখে তারা চাকরি পেল? তাহলে কিসের? আইন যদি সবার জন্য সমান হয় আর আইনের পারমিশনটাও যদি সমান হয়, তাহলে এগুলো এই প্রশ্নগুলোর সমাধান হওয়া উচিত। আজকে ঠিক কি হয়েছিল? পুলিশ বলছে আপনারা আগে আক্রমণ করেন। আক্রমণের আপনাদের প্রচুর প্রেস ছিল, আপনারা একটা ফুটেজ দেখান যেখানে আমরা আক্রমণ করেছি এমন দেখাতে, এবং পুলিশ যে আমাদের উপর লাঠির আক্রমণ করেছে এটা আমাদের কোনো অভিযোগ নেই পুলিশের ওপর। কেন নেই? কারণ পুলিশ তার চাকরি বাঁচানোর জন্য আমাদের ওপর আক্রমণ করেছে, আর আমরা আমাদের চাকরি বাঁচানোর জন্য আমাদের কর্মসূচি পালন করেছি। তাতে আমরা পুলিশকে ধাক্কা দিইনি, মারিনি। আপনারা দেখুন আমাদের পুলিশ তার চাকরি বাঁচানোর জন্য, অর্থাৎ আপনারা মনে করছেন যে সরকারি নির্দেশেই আপনাদের ওপর লাঠি চললো? পুলিশের ক্ষমতা কি আছে পুলিশ কারণ মানে ওপর মহলের কোনো নির্দেশ ছাড়া লাঠিচার্জ করতে পারে? এবং যদি এটা নির্দেশ থাকে
তবেই করতে পারে, এটাই স্বাভাবিক। আর যদি নির্দেশ না থেকে করে থাকে, আমি রিকোয়েস্ট করব ওই পুলিশ অফিসারদের যেন কোনো চাকরিতে কোনো ব্যাঘাত না ঘটে, কারণ চাকরিতে ব্যাঘাত ঘটার কি যন্ত্রণা সেটা আপনাদের থেকে বেশি আর কে জানে। আমি এইখানে বলবো যে নেতাজি ইন্ডোরে যখন বাড়ি গেলে, নেতাজি ইন্ডোরে সভা শেষ হলো, তখন সরকারের এই উদ্যোগে আপনারা কি আশ্বস্ত ছিলেন? যদি থাকেন, আজকে শিক্ষামন্ত্রী প্রশ্ন তুলছেন যে কেন ডিআই অফিস অভিযান হবে, তাদের তো ধৈর্য ধরতে বলা হয়েছিল। কারণ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের যখন বক্তব্যটা আমরা প্রথম উঠেছিলাম, আমাদের বক্তব্য আমরা প্রথমে রেখেছিলাম, তারপরে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের সামনে বক্তব্য রাখলেন এবং আমার বক্তব্যগুলো ভেঙে চুরমার হয়ে গেল। কারণ আমরা অযোগ্যদের সঙ্গ দিতে চাই না, সঙ্গে নিতে চাই না, তাই যোগ্যদের হয়েই কথা বলতে হবে, কোনো অযোগ্যদের জন্য নয়। আর একটা প্রশ্ন শুনুন, কেন আমরা ডিআই অফিস অভিযান চালালাম? যে ডিআই অফিস থেকে আমাদের স্যালারি সাবমিট করা হয়, তাদের কাছে আমাদের 22 থেকে 23 বার আমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন করা হয়েছিল। তাহলে কারা যোগ্য কারা অযোগ্য তারাও তো জানতো। তাহলে তারা যদি জানতো, তারা অযোগ্যদের স্যালারি কেন সাবমিট করতো? তাই তাদের ওই অফিসটারও কোনো প্রয়োজনীয়তা নেই। কারণ অযোগ্য যোগ্য বৈধ অবৈধতার দায়িত্ব সবার, সমস্ত প্রশাসনিক মহলে। তাই আমরা ওখানে এই কার্যকলাপ চালিয়েছি, এই দপ্তরটাকে তালা মেরেছি। আমি অর্ণবের কাছে যাব। এক হচ্ছে যে গোড়ার সেই জিনিসটা যে যোগ্য অযোগ্য মুড়ি মিছরি একদর হতে পারে না। আমি বলছি অর্ণব, এই পরিষ্কার সেদিনের আলোচনায় সম্ভবত তুমিও ছিলে যে আমরা পরিষ্কার বলেছিলাম যে অযোগ্যদের জন্য তো যোগ্যদের চাকরি গেল, কি করে তাদের এক বন্ধনীতে এক ব্র্যাকেটে রাখা যেতে পারে? সুমনদা, এক বন্ধনীতে তো মুখ্যমন্ত্রীও রাখেননি, উনি বলেছেন আমি যোগ্যদেরটা আগে দেখব, উনি বলেছেন। তারপর উনি বলেছেন যারা অযোগ্য যারা কিন্তু যোগ্যদেরটা দেখবো, এটা উনি বলেছেন প্রথম কথা। 2 নম্বর হচ্ছে ওটা পরে ভাবুন না, ওটা সরকারই ভাববে তো, সরকার ভাবুন না, সরকার ভাবুন করে জেলে ভরবেন না। 2 নম্বর হচ্ছে যেটা বলছি পয়সা নিয়েছেন বলে ওই কোটাকে বাঁচা দিয়ে মিথ্যা কথা বলবেন না, মিথ্যা কথা দেন না। যে তারা আরো খানিকটা অপেক্ষা করা দরকার, তার কারণ এই প্রসেসটা খুব দ্রুত করে ফেলা সম্ভব এরকম নয়, এটা খুব ধীরে ধীরে এগোতে হবে এবং একেবারে আইনি পদ্ধতিতে আইন মেনে এগোতে হবে পুরো জিনিসটায়। তার জন্য রিভিউ পিটিশন করা, সরকার আমি বলছি অর্ণব বলছেন ধৈর্য কেন ধরলেন না, ধীরে ধীরে আইনি প্রক্রিয়া চলবে। এক সেকেন্ড, আমি উত্তরটা নিই। আমাদের চিফ জাস্টিস অফ ইন্ডিয়ার জায়গা থেকে আমাদের প্যানেল ক্যান্সেল হয়েছে, এখন আমরা রিভিউতে আছি, রিভিউতে আছি। সেখানে তো একটা প্রশ্ন আছে, তাহলে আমি বলছি তাহলে আমি ধরে নেবো যে স্যালারি পোর্টাল বন্ধ হয়েছিল বলে এটা বিভ্রান্ত হয়েছিল। যেহেতু 3 তারিখে এই রায়টা হয়েছিল, সেই জন্য এক ধরনের বিভ্রান্তি তৈরি হয়েছিল যে ঠিকই অর্ণব, তাহলে এটাও তো মানতে হবে যে স্যালারি পোর্টাল যদি বন্ধ হয়ে যায়, এত হাজার আমাদের যদি স্যালারি সাবমিট করা হয় তাহলে পরবর্তীকালে আমাদের একদম রাজনৈতিকভাবে আমরা ষড়যন্ত্রের শিকার, সবাইকে আমরা বলছি। আমি বলছি আপনি জিজ্ঞাসা করছিলেন না যে অযোগ্যদের হয়ে তিনি কেন, আসলে তা নাহলে তো নেমো খারাপ বলবে লোক। অযোগ্যদের থেকে তিনি খেয়েছেন, এখন ওদের চাকরিটা যদি খায় তাহলে তো অযোগ্যরা ওকে খাবে। তাই নিজেকে বাঁচাতে, দলকে বাঁচাতে অন্য একটা বিষয় নিয়ে অত্যন্ত চিন্তিত, সেটা হচ্ছে আজকে ওনারা মার খেয়েছেন, ওনাদেরই এক সতীর্থ। প্লিজ 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 ব্যক্তিগত আক্রমণ নয়, আমি আবার বলছি না না শুনুন, আমাদের দাবিটা পরিষ্কার, আপনারা এই বিতর্ক করে আমাদের কষ্ট দেবেন না। আমাদের দাবি পরিষ্কার, যোগ্যদের তালিকা প্রকাশ করতে হবে,
সঠিক পদ্ধতি আইন মেনে যোগ্যদের চাকরিতে বহাল রাখতে হবে, আমাদের বেতন বন্ধ চলবে না। ধীরে ধীরে আমরা মানতে পারছি না। 22 এপ্রিল 2024 কলকাতা হাইকোর্টের জেল বাতিল হয়েছিল, 3 এপ্রিল 2025। আপনারা আপনাদের রাজনৈতিক মতপার্থক্য থাকুক, আমাদের প্রশ্নে যখন আপনারা বলছেন যে আমরা আমাদের সঙ্গে অন্যায় হয়েছে, তাহলে আমাদের ন্যায়ের প্রশ্নে আপনারা যদি সকলে ঐক্যমত্য থাকেন, তাহলে আপনারা নিজেরা সমস্ত রাজনৈতিক শক্তি হাতে হাত ধরে ওনাদের জন্য ওনাদের কাছে আসবে না, এই আশাটাই গতবার খুব চেষ্টা করে, বিশ্বাস করুন খুব চেষ্টা করে গতকাল এই অনুষ্ঠানে চেষ্টা করেছিলাম যে সমস্ত শক্তিকে যদি এক করা যায়। আজকে কি তার ফল হলো, ইনফ্যাক্ট ব্যর্থ হলো কিভাবে, পরের প্রতিবেদন। আমরা মরেই যেতাম। ডিআই অফিসে গেছিলেন কেন? ডিআই অফিস অভিযানে নেমে কসবায় যখন এভাবে মার খেলো চাকরিহারা শিক্ষকরা, তখন পাল্টা শিক্ষামন্ত্রী চাকরিহারাদের আন্দোলন নিয়েই প্রশ্ন তুললেন। সরকারের কাছে আপনি দাবি করছেন, সরকার আপনাদের সর্বতভাবে সাহায্য করছে, তাহলে সেখানে আপনার কথা অনুযায়ী আন্দোলন, লড়াই, প্রতিবাদ এগুলো তো কিছুদিন স্থগিত রাখা যেত। এগুলোর জন্য তো দিন পড়ে আছে। চাকরি চলে যাওয়ার মতো বড় ব্যাপার হলো 26,000-এর, কেন আন্দোলন হবে না? এটা ব্রাত্য বসু মহাশয়ের জন্য আমার প্রশ্ন থাকলো। শিক্ষামন্ত্রী চাকরিহারাদের পরামর্শ দিচ্ছেন ধৈর্য ধরার, আর আন্দোলনকারীরা বলছেন পেটের ভাত জোগাড়ের পথ বন্ধ হয়ে যাওয়ার পরও ধৈর্য ধরা যায়। ধৈর্য আমার মনে হয় ওদের রাখা উচিত। অন্য কোনো প্রভোকেশন যদি ওদের থাকেও তা সংবরণ করা উচিত বলে আমি মনে করি। কোনো প্ররোচনায় আমরা যাইনি, প্রকৃতভাবে আমাদেরকে নিয়ে ছিনিমিনি না খেলে কিভাবে যোগ্যদের চাকরি বহাল রাখতে হয় সেই ব্যবস্থাটা করতে হবে। মঙ্গলবার এবিপি আনন্দর ঘণ্টাখানিক সঙ্গে সমান অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ও প্রাক্তন বিচারপতি বর্তমানে বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মধ্যে সরাসরি কথা হয়। আমি তাহলে একটা আপনাকে প্রস্তাব দেবো, আপনি আমার বিকাশ ভবনে আসুন, আপনি আমার হাতে চিঠি দিন, আমি ওই চিঠি মুখ্যমন্ত্রীর কাছে পাঠিয়ে দেবো। আমি আপনাকে কথা দিচ্ছি। অত্যন্ত ভালো প্রস্তাব। আপনার বিকাশ ভবন আমার বাড়ির ঠিক উল্টো দিকে, আমি চলে যাব 12টার মধ্যেই যাব। আপনি না থাকলেও আপনার দপ্তরে পৌঁছে দিয়ে আমি আসবো। বাবাটা আমি থাকবো না, আপনি যদি খুব ভালো হয়, আমি আমার সকালে একটা মিটিং আছে, আপনি 2টো নাগাদ আসেন। হ্যাঁ 2টো নাগাদ, হ্যাঁ ঠিক আছে, 2টো নাগাদ আসবো। ঠিক আছে। ওই ছেলেগুলো, ওই যোগ্য ছেলে মেয়েগুলো, ওরা তো আমাদেরই বাড়ির ছেলে মেয়ে, ওদের পাশে থাকতেই হবে। এবিপি আনন্দ কিন্তু এই কাজ করেই যাবে এবং দলমত নির্বিশেষে আমি চাইবো ঠিক আজকের ঘটনার মতো সবাই এগিয়ে আসুন, রাজনীতি ভুলে ওদের পাশে দাঁড়ানো। কিন্তু বুধবার এসএসসি দপ্তর থেকে বেরিয়ে আর শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করতে বিকাশ ভবনে না গিয়ে কসবাকাণ্ডের প্রতিবাদে সেই চিঠি সংবাদ মাধ্যমের সামনেই ছিঁড়ে ফেলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। কারণ এই সরকারের এই আলোচনার ক্ষেত্রে সরকারের কোন রকম এই চিঠি আমরা ছিঁড়ে ফেলে দিলাম। পাল্টা অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে খোঁচা দিয়েছেন শিক্ষামন্ত্রী। তিনি আমার কাছে মুখ্যমন্ত্রী চিঠি দিতে আসারই কথা ছিল, তারপরেও তিনি এলেন না। মানে আমার একটা লোককবিতার পংক্তি মনে পড়ছে, লোকগানের, তুমি সর্প হয়ে দংশন করো, ওঝা হয়ে ছাড়ো। আমার মনে হচ্ছে ব্রাত্যবাবু হয়তো আমাকে ভাওতা দেননি, কিন্তু পরবর্তীকালে ব্রাত্যবাবুর কাছ থেকে দল থেকে কোনো নির্দেশ আসে, তার দল বলতে তো একটাই পোস্ট আর বাকি সব ল্যাম্প পোস্ট। ওনারই দেওয়া সময় আমি সেই সময় বসেছিলাম, তো উনি এলেন না। উনি দলীয়ভাবে কোনো বিপদে পড়লেন কিনা, দলীয় কোনো প্রতিবন্ধকতা তৈরি হলো কিনা, দল ওকে বারণ করলো কিনা, পরে এই ক্ষেত্রে ওনার কোনো অসুবিধা হবে কিনা এটা উনিই বলতে পারবেন। কসবাকাণ্ডের প্রতিবাদে এদিন লালবাজারে বিক্ষোভ দেখায় বিজেপি। উজ্জ্বল মুখোপাধ্যায়, ঝিলম করঞ্জাই ও কৃষ্ণেন্দু অধিকারীর রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, বটম লাইনটা হলো যে উদ্যোগটা ভেস্তে গেল। আমি আপনাদের কাছে আসবো যে উদ্যোগটা একটা কোথাও আশার আলো জ্বেলেছিল, কি মনে হয় এই ধরনের উদ্যোগ তো প্রত্যেক রাজনৈতিক দল অন্তত আপনাদের জন্য নেওয়া উচিত? আমি তো আমি তখন শহীদ মিনারে ছিলাম, হ্যাঁ মেহবুবদা, আমরা শহীদ মিনারে বসে আছি, আপনার প্রোগ্রামটা আমরা অধীর আগ্রহে দেখেছিলাম এবং খুব আশ্বস্ত হয়েছিলাম যে অভিজিৎবাবু বিরাটবাবুর সাথে বসছেন, মানে খুব আনন্দিত হয়েছিলাম যে সমস্ত রাজনৈতিক দল তাহলে আমাদেরকে নিয়ে একসঙ্গে ভাবছে, যেটা আমাদের চিন্তা ভাবনায় ছিল যে সবাই আমাদেরকে নিয়ে ভাবুক। কিন্তু আজ সত্যি খুব কষ্ট পেয়েছি। ইনফ্যাক্ট অভিজিৎবাবুই প্রথম গত সপ্তাহে বৃহস্পতিবার এই প্রস্তাব দেন,
ব্রাত্যবাবু ইনফ্যাক্ট তার সঙ্গে যখন কথা বলছি সেখানে উদ্যোগে শিক্ষামন্ত্রী এই অনুষ্ঠানে যোগ দেন। তারপরে মনে হয়েছিল যে সব পক্ষ যখন উদ্যোগে একটা সদর্থক দিকে যাচ্ছে যে ওয়াই নট, চেষ্টা করে দেখা যাক না। সেটাই হঠাৎ দেখলাম আজ আমাদের উপরে আক্রমণ হলো বলে অভিজিৎ বাবু তিনি কাগজটা ছিঁড়ে ফেলে দিলেন এবং বললাম আমি আর যাব না। এটা আমরা তো ফ্লেক্সিবল হন, আমরা স্যার সবাইকেই বলছি আপনারা আমাদের প্রতি নমনীয় হন, আমাদেরকে নিয়ে দয়া করে কেউ রাজনীতি করবেন না। সরকারের দুর্নীতি, সেই দুর্নীতির পাপের ফল আমরা ভোগ করছি, এটা একদম ঠিক। আবার স্যার আমরা তো সুপ্রিম কোর্টের একাধিক হিয়ারিং উপস্থিত ছিলাম, সেখানে বিরোধী আইনজীবীরা বলছেন আমরা সবাই অযোগ্য। এই অযোগ্য শব্দটা শুনে আমি শুনে অবাক হয়ে গেছি। অযোগ্য স্যার, আমি কথা দিচ্ছি যদি আমাকে অযোগ্য প্রমাণ করতে পারে, যদি আমাকে অযোগ্য প্রমাণ করতে পারে স্যার, আমি রিজাইন দেব, আমি স্বেচ্ছা মৃত্যুবরণ করব। আমি অন ক্যামেরায় বলছি আমি স্বেচ্ছা মৃত্যুবরণ করব। একদম এই কথা বলার দরকার নেই, এটা একেবারে এই কথা বলার দরকার নেই। আমি শুধু এইটুকু বলি যে মাস্টার মশাই ডাকটা যতটা সম্মানের, একেবারে সেই সম্মানের মতো তার উল্টো পিঠটা হচ্ছে অযোগ্য। আমি বলছি বেশ 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 আমি আসছি, আমি মামলার খুঁটিনাটিতে যাব না, আমি আসছি। কিন্তু তার আগে আপনাদের সামনে যেটা রাখবো সেটা হচ্ছে আমার একটা ভয়। আজকে ওরা প্রহিত হলেন, কিন্তু 3রা এপ্রিল এই অনুষ্ঠানে ওই চেয়ারে বসেছিলেন চাকরিহারা শিক্ষক চিন্ময় মণ্ডল, হালিশহরে তার বাড়ি। আপনাদের মনে থাকবে বহু কথা চিন্ময় বলছিলেন। আজকে তার বক্তব্য, তার অভিযোগ যে আন্দোলনে নেতৃত্ব দেওয়ার জন্য পুলিশ তার বাড়িতে গিয়ে ভয় দেখানোর চেষ্টা করছে। এই অভিযোগ যদি সত্যি হয় মারাত্মক। কি বলেছেন চিন্ময়? এখন আমরা আন্দোলনের নেতৃত্ব দিচ্ছি বলে আজকে এই মুহূর্তে বাড়ি থেকে ফোন আসলো যে আইবি থেকে নাকি লোক এসেছে 2-3 জন মিলে, তারা আমার খোঁজ নিতে গেছে, আমাকে ফোন করলো বাড়ি থেকে, বলছে স্কুলের নাম অ্যাড্রেস জানতে চাইছে। আমি বললাম ফোনটা দিন, কথা বলবো। আমি জিজ্ঞাসা করলাম আপনারা কে, বললো গভর্নমেন্ট আমাদের পাঠিয়েছে, আমরা আইবি। মানে আমাদেরকে একটা ভয় দেখানোর চেষ্টা করছে, এটা আমার মনে হয়। অথবা হতে পারে ডিটেলস নিচ্ছে, কোনো মানে হতে পারে কোনো প্রোটোকল। আবার বলছি এই অভিযোগ সত্যি যদি হয়, আমার আরজি করের যারা আন্দোলন নেমেছিলেন তাদের মনে করুন কয়েক মাস পর থেকে বেশ কয়েকজনের অভিযোগ ঠিক এই ধরনের নানা ইস্যুতে তাদের কার্যত নাস্তানাবুদ করে ছাড়া হয়েছিল। আমি এইখান থেকে সায়নদীপের কাছে যাব। আমি শুধু ভাবছিলাম আজকে এই রাজ্যের বিরোধী নেত্রীর নাম যদি মমতা বন্দ্যোপাধ্যায় হতো, কি হতো? যারা আমরা 30 বা 40, 3 বা 4 দশক ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনীতিটা জানি, নিশ্চিতভাবে বলতে পারি সবাই একমত হবেন রাজ্য অচল হয়ে যেত। যে চাকরিহারাদের ওপর পুলিশ লাঠি চালালো, আজকের বিরোধীরা কোথায়? আমি সেই প্রশ্ন নিয়ে যাব সায়নদীপ মিত্রর কাছে। সুমনদা, আপনার প্রথম প্রশ্নের উত্তর দিয়ে আমি যে আজকে যদি মমতা ব্যানার্জি বিরোধী নেত্রী হিসাবে থাকতেন তাহলে অন্তত এইভাবে চাকরি চুরি হতো না, আর এই কয়েক লক্ষ পরিবারকে পথে বসতে হতো না। উনি বিরোধী থাকলেন, শাসক হিসাবে উনি চুরি করা শুরু করেছেন, গোটা সরকারটা যে চাকরি চুরির ব্যবস্থা করেছেন। আজকে অনুষ্ঠানের শিরোনাম হওয়া উচিত ছিল পেটে লাথি আর পিঠে লাঠি। হিটলার ও জেনারেল ডায়ার এই ডিএনএগুলো মিলে তৃণমূল কংগ্রেস আর আজকে রাজ্যের পুলিশ এগুলো তৈরি হয়েছে। আপনি ভাবা যায় কি অমানবিক এই পুলিশ। প্রাইভেট পার্ট লক্ষ্য করে এই যোগ্য চাকরি প্রার্থীদের পুলিশ আক্রমণ করেছে, সেন্সিটিভ এরিয়ায় মেরেছে। আজকে আপনি বললেন যে এখন দেখা যাচ্ছে বাড়ি বাড়ি গিয়ে হুমকি দিচ্ছে। আরজি কর মুভমেন্টেও আমরা এই ঘটনা দেখেছি। নজরুল ইসলাম সাহেব ছিলেন, পুলিশের ম্যানুয়ালে কি আছে যে পুলিশ বিক্ষোভকারীদের বিরুদ্ধে লাথি মারবে? পুলিশের কোন ম্যানুয়ালে আছে, আমি নির্দেশ আছে কিনা আমি জানি না। আচ্ছা, পুলিশ যদি এই যোগ্য শিক্ষকদের সঙ্গে তৃণমূলের নির্দেশে যে ট্রিটমেন্ট করছে, এরপর যদি পাবলিক তৃণমূল এবং একই সঙ্গে এই দলদাস পুলিশের বিরুদ্ধে এই ট্রিটমেন্ট শুরু করে, পায়ে ব্যান্ডেজ হলে দিয়ে কিন্তু পালাতে পারবে না। গৃহযুদ্ধের দিকে নিয়ে যেতে চাইছে সরকার এবং পুলিশ, একটু ভেবে রাখা উচিত। সুপ্রিম কোর্ট বলেছে এটা প্রাতিষ্ঠানিক দুর্নীতি, মানে এই প্রতিষ্ঠানের মাথায় যিনি আছেন তিনি এই দুর্নীতির সঙ্গে যুক্ত। এই মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী, তার নির্দেশে পুলিশ এই বেপরোয়া হামলা চালিয়েছে, কোনো সংশয় নেই। যারা চাকরি চুরি করে কয়েক লক্ষ পরিবারকে পথে বসালেন আর লাঠি পেটা করছেন কারা? যারা যোগ্য চাকরি প্রার্থী। আপনি বলছেন যে ধৈর্য দেখাতে পারতো, ওই যে অর্ণববাবুরা বলছেন ধৈর্য দেখাতে পারতো। অভিজিৎ গাঙ্গুলি উনি মানে সুষ্ঠু সমাধানের ব্যবস্থা করতে পারতো। তো হাইকোর্ট সুপ্রিম কোর্টই তো সুষ্ঠু সমাধানের ব্যবস্থা করার কথা বলেছিল, রাজ্য সরকার তো যায়নি। 16 সাল থেকে এটা চলছে, 1 বছর ধরে, আমি বলছি লাস্ট 1 বছর সরকার সুযোগ পেয়েছিল অযোগ্যদের তালিকা দিয়ে যোগ্যদের বহাল রাখার জন্য। 20টা শুনানির সুযোগ পেয়েছিল শুধু সুপ্রিম কোর্টের সরকার, করেনি। কারণ যোগ্যদের টিকিয়ে রাখার জন্য সরকারের এত মরিয়া মনোভাব
এই যোগ্যদের থেকে তো মাল কামিয়েছে তৃণমূলের নেতারা। এখন যদি অযোগ্যদের থেকে তো মাল কামিয়েছে তৃণমূলের নেতারা। এখন এই অযোগ্যদের যদি নামের তালিকা দিয়ে বাদ দিতে চায়, তাহলে পাবলিক এবং অযোগ্যরাও তাদের পরিবারের লোকেরা তৃণমূলের নেতাদের গণধোলাই দেবে। এই ভয়তে অযোগ্যদের শুধুমাত্র বাঁচাতে যোগ্য প্রার্থীদের বলির পাঠা করা হলো। অযোগ্যদের শুধু রক্ষা করতে যোগ্যদের এই ওএমআর সিট সেটা পুড়িয়ে দেওয়া হলো। এখনো ওএমআর সিটের মিরর ইমেজ পাওয়া যাবে, সেটা পাওয়ার ব্যবস্থা করছে না। মুখ্যমন্ত্রী এই গোটা চক্রান্তের সঙ্গে যুক্ত এবং তার সঙ্গে তার বাহিনী এর সঙ্গে যুক্ত হয়ে রয়েছে। আপনি বলছিলেন পুলিশ শুধু নিষ্ক্রিয়, জঙ্গিপুরে কেন? এই যে ঠাকুরপুকুরে আমিনুর রহমান বলে একটা সাধারণ মানুষকে গাড়ি চাপা দিয়ে খুন করে দিল, পুলিশের সক্রিয়তা দেখেছেন? বলো সেটেল করে দাও পয়সা দিয়ে, তৃণমূল প্রভাবশালী। আমরা দেখেছি ওই বকটুইতে কিভাবে পুলিশ যারা সংখ্যালঘু পরিবারকে টালিগঞ্জের গ্ল্যামার থাকলে সেটেল হয়ে যায়, মানুষের মৃত্যুর কোনো দাম নেই। বকটুইতে আমি শেষ করবো, বকটুইতে কেরোসিন তেলে জান করিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছিল সংখ্যালঘু পরিবারকে, তখনও পুলিশকে দিয়ে সেটেল করেছিল, তখনও পুলিশ নিষ্ক্রিয় ছিল। এটা সক্রিয়তা নিষ্ক্রিয়তার ব্যাপার নেই। আসলে কালীঘাটের ওই বাড়িটা ড্রেন দিয়ে পুলিশের মেরুদণ্ডটা ভেসে গেছে আদিগঙ্গার। আমি বলছি যে জনগণের ট্যাক্সের টাকায় পুলিশের উর্দি কেনা হয়, তৃণমূল নেতাদের চুরির টাকায় নয়, এটা পুলিশের অন্তত মনে রাখা উচিত। ব্যাস। আমি এখান থেকে আমার পরের প্রতিবেদন, ধিতেশ যে কথাটা বলছে কি মারাত্মক। ভাবুন, যারা ওই কচিকাচাগুলোর সম্মান পায় স্বাভাবিকভাবে, তাদের যোগ্যতায় তাদের কৃতিত্বেই পায়, আজকে তাদের পিঠে লাঠির বাড়ি। কেউ ভৌতবিজ্ঞান পড়ান, কেউ ইংরেজি পড়ান কচিকাচাদের, ডিআই অফিসে গেছিলেন, এবং শুধু কলকাতায় না রাজ্য জুড়ে। আমি বলছি সেই যন্ত্রণায় এই মলম লাগানোর বদলে এই যন্ত্রণা বাড়িয়ে দেয়া হলো। আমি বলছি, আবার বলছি, নিন্দাজনক ঘটনা। মাস্টারমশাইদের ওপর লাঠি, এই ঘটনা ত্রিপুরায় হলেও খারাপ, পশ্চিমবঙ্গে হলেও খারাপ, খুব খারাপ। আমাদের চাকরি ফেরত চাইতে এসেছিলাম, কিন্তু বিনিময়ে আমরা লাঠি পেয়েছি। দক্ষিণ 24 পরগনার কুলতলির নকুল সহদেব হাই স্কুলের ভৌত বিজ্ঞানের শিক্ষক অমিত রঞ্জন ভূঁইয়া হঠাৎ করে চলে যাওয়া চাকরি ফেরত চাইতে বুধবার গেছিলেন কসবার ডিআই অফিসে, কিন্তু সেখানে গিয়ে যা দেখলেন তা স্বপ্নেও ভাবতে পারেননি তিনি। এইটা একদমই আমরা কামনা করিনি। আমার পুলিশ আমাদেরকে পেছন থেকে লাঠি মারছে, লাঠি চার্জ করছে চরমভাবে। আমরা যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়েছি, কিন্তু এই আজকে সরকারের চোর দুর্নীতির ফলে আমাদের এই অবস্থা। কসবাই ডিআই অফিসে গেছিলেন ডায়মন্ড হারবারের অঙ্কের শিক্ষক মামুন রশিদ। পুলিশের মারে আহত হয়েছেন তিনি। মারতে লাগেন এবং কন্টিনিউ, একবার মারার পরে তো একজন তো দমে গেছে, তাকে তুমি আবার মারছো কেন, সেটা কন্টিনিউ সেটা মারতে থাকে এবং ঘাড়ে, এবং এখানে উনি পরপর দুটো মারেন, তারপরে ওনার আরো পুলিশেরা মারে, আমি পড়ে যাই। দক্ষিণ 24 পরগনার চম্পাহাটি স্কুল শিক্ষক শান্তনু মাইতি পুলিশের মার খেয়ে হাত ফুলে গেছে। ডিআই অফিসে এসেছিলাম, আমাদের একটাই দাবি ছিল ডিআই স্যারের কাছে, যে আমাদের বেতনগুলো যেন কখনো বন্ধ না হয়। কারা অযোগ্য কারা যোগ্য তাদেরকে, আপনাদেরকে নথি চাইতে হবে, আপনাদেরকেও চাইতে হবে। তার বদলে আমরা পেলাম মার, আমাদের গুলি করে দিতে পারতো এখানে। পুলিশের মার খেয়ে পায়ে কালশিটে দাগ পড়ে গেছে চাকরি হারা এই অঙ্কের শিক্ষকের। আজকে এসেছিলাম ডিআই অফিসগুলোতে আমাদের ডেপুটেশন জমা করার কারণে, সেখান থেকে পুলিশ প্রথমে আমাদেরকে তুলে দেওয়ার চেষ্টা করে, আমরা রাজি না হওয়াতে ওরা লাঠিচার্জ করে। কোনো পুলিশ কর্মীর ওপর আঘাত বা কোনো কিছু হয়নি, কিন্তু ওরা যে নির্মমভাবে স্যার ম্যাডামদের এমন জায়গায় বেছে বেছে মারছে, সহজে কাউকে দেখানো যাচ্ছে না। সব মিলিয়ে পুলিশের আচরণ নিয়ে তুঙ্গে বিতর্ক। পার্থপ্রতিম ঘোষ, ময়ূর ঠাকুর চক্রবর্তী ও রুমা পালের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, ফিরদৌসের কাছে আমি সরাসরি কয়েকটা বিভ্রান্তি, প্রশ্ন এবং অস্বচ্ছতা, অস্পষ্টতার জায়গা আছে, আমি সেইগুলোতে আসব, যার উত্তর এই শিক্ষক শিক্ষিকারা যারা চাকরি হারিয়েছেন তারা খুঁজছেন। এখনো পর্যন্ত আমি বলতে বাধ্য হচ্ছি, ক্লারিফিকেশন নেই। আমি রায় পড়ে দেখেছি পুঙ্খানুপুঙ্খ, তার ভেতরে স্পষ্ট নির্দেশ নেই। আমি সবাই জানি যে মডিফিকেশনের জন্য মধ্যশিক্ষা পর্ষদ মামলা করেছে, সেই মামলার পরবর্তী শুনানির ডেট ফিক্স হয়নি, মামলা গৃহীত হয়েছে তো বটেই, কিন্তু কবে এই প্রশ্নগুলোর উত্তর আসবে তার কারণ শুধু ওনারা নন, ছাত্রছাত্রীর ভবিষ্যৎও এই প্রশ্নগুলোর সঙ্গে যুক্ত আছে। কি সেই প্রশ্নগুলো? এক হচ্ছে যে এদের ভবিষ্যৎ কি? ডিআই স্পষ্ট কেন নির্দেশ দিলেন না যে স্কুলে স্কুলে এই শিক্ষকরা ফিরবেন কিনা, তারা কি বেতন পাবেন কিনা, পেলে পূর্ণ বেতন পাবেন কিনা, সেই নিয়ে এরা বলছেন কোনো স্বচ্ছতা নেই। সরকার বলছেন যে ফেরার কথা বলা হয়েছে। সবেতন না স্বেচ্ছাশ্রম, বেতন কিভাবে দেয়া হবে? আচ্ছা, যারা পরীক্ষার খাতা দেখছেন
ভাবুন তো তারা কি করবেন? বাকি খাতা অর্থাৎ যে খাতা দেখা হয়নি সেই খাতা কি তারা ফেরত দেবেন? আর তারা যদি তাদের যদি চাকরি চলে গিয়ে থাকে, সুপ্রিম কোর্টের রায়ের ভাষা অনুযায়ী তারা যদি টার্মিনেটেড হন, তাহলে যে খাতাগুলো তারা এই কদিনে দেখলেন সেই কারেকশানগুলো সেইগুলো বৈধ বলে বিবেচিত হবে কিনা? চাকরিহারাদের নিজেদের পরীক্ষার কি হবে, সেটা কবে হবে, পদ্ধতি কি হবে? আমি বলছি যে কবে, কারা, কতজন অংশ নিতে পারবেন? আমি বলছি এরকম হবে না তো যে দুজন চাকরিহারা শিক্ষক বারবার স্টুডিওতে যে প্রশ্নটা তুলছেন যে আমরা আজ বেতন নিলাম, কালকে সেটা আবার ফেরত দিতে হবে না তো? এই বিভ্রান্তি, এই অস্পষ্টতা, এই অস্বচ্ছতার জায়গাগুলো কবে 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 পরিষ্কার হবে? ফিরদৌস শামীমের কাছে কোনো উত্তর আছে? দেখুন, প্রথমেই বলি, সত্য সততই সত্য, সে যতই কঠিন হোক না কেন। সুপ্রিম কোর্ট নির্দিষ্টভাবে রায় দিয়েছেন, তাদের সার্ভিস টার্মিনেট হয়ে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায় তাদের এই যে গোটা পর্বে তাদের সঙ্গে প্রতারণা করেছিলেন, আফটার জাজমেন্ট তাদের সঙ্গে আবার প্রতারণা করেছেন। এবং শুধু তাই নয়, তিনি বিপদে ফেলেছেন যারা সংশ্লিষ্ট আধিকারিকরা, যারা এই স্বপদে রয়েছেন, যারা বিশেষ করে দায়িত্বশীল রয়েছেন। সার্ভিস টার্মিনেশন হয়ে গেছে, তারপরে কেউ বেতন পেতে পারে না যতক্ষণ পর্যন্ত না সুপ্রিম কোর্ট সেই রায় মডিফাই করবে বা অল্টার করবে। একটিও কোনো প্রকার বেনিফিট দিতে পারেন না। ইভেন মমতা বন্দ্যোপাধ্যায় সেদিন মিথ্যা কথা বলেছেন, মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছেন, আদালত অবমাননাকারী প্রতিশ্রুতি দিয়েছেন। ইভেন আমি বলতে বাধ্য হচ্ছে, সত্য সততই সত্য এবং কঠিন হলেও সত্যকে মেনে দিতে হবে। ইভেন স্বেচ্ছাশ্রমও দিতে পারে না। কেন এ কথা বলছি? জোরের সঙ্গে বলছি, মমতা বন্দ্যোপাধ্যায় শুধুমাত্র পরিস্থিতিটাকে সামাল দেওয়ার জন্য ওদের মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছে। স্বেচ্ছাশ্রম কেন দিতে পারে না? তার কারণ হচ্ছে আদালত আইডেন্টিফাই করতে পারেনি কে যোগ্য কে অযোগ্য। আচ্ছা ভাবুন তো, একজন ছাত্রের পার্সপেক্টিভ থেকে, একজন ছাত্র কেন একজন অযোগ্য শিক্ষক যে আইডেন্টিফাইড হয়েছে বা যদি আইডেন্টিফাইড হয়েই যেত যে এরা যোগ্য এরা অযোগ্য, তাহলে তো সুপ্রিম কোর্ট তাদের বাদ দিয়ে, অযোগ্যদের বাদ দিয়ে যোগ্যদের সার্ভিসে রেখে দিত। আইডেন্টিফাই করতে পারেনি বলে তো গোটা প্যানেল বাতিল হয়েছে। ফলে তুমি স্বেচ্ছাশ্রম দিয়ে একজন অযোগ্যের কাছ থেকে কেন একজন ছাত্র পাঠ নেবে? ফলে আইডেন্টিফাই হয়নি বলেই তো বাতিল হয়েছে। তাই মমতা বন্দ্যোপাধ্যায় সেদিন যা যা বলেছেন সেগুলো সমস্তগুলো মিথ্যা প্রতিশ্রুতি, এবং তিনি বিপদে ফেলছেন বিশেষ করে সেই সমস্ত সংশ্লিষ্ট আধিকারিকদের, সঙ্গে বিপদে ফেলছেন এই সমস্ত শিক্ষকদেরও। তার কারণ আলটিমেট যদি কন্টেম্প্ট হয় তাহলে কিন্তু পার্টি হবেন যারা কিন্তু রিটে পার্টি ছিলেন তারা, অর্থাৎ চেয়ারম্যান এসএসসি, বোর্ডের প্রেসিডেন্ট, সেক্রেটারি এডুকেশন ডিপার্টমেন্ট, কমিশনার অফ স্কুল এডুকেশন, তারা পার্টি হন। কিন্তু আমি বলছি যে সরকার যদি প্রতিশ্রুতি দেয় এবং বেতন দেয়, তার দায় তো সরকারের, চাকরিহারা শিক্ষকদের তো নয়। ওদের বললাম যে ওদের মিথ্যা প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে, এবং এই মিথ্যা প্রতিশ্রুতিতে ওরা যদি মনে করে যে আমরা ভুলে যাব এবং এই মিথ্যা প্রতিশ্রুতির অংশ হয়ে আমরা আদালত অবমাননাকারী পদক্ষেপ করব, তাহলে কিন্তু তারাও এই আদালত অবমাননার সঙ্গে বলছো। সরকার বলছে আপনারা স্কুলে ব্যাক করুন, স্কুলে কেন করাচ্ছেন না? আদালত অবমাননাকারী পদক্ষেপ, একদম আদালত অবমাননাকারী পদক্ষেপ, আদালত অবমাননাকারী বক্তব্য, যতক্ষণ পর্যন্ত না সুপ্রিম কোর্ট ওই রায় অল্টার করে ততক্ষণ পর্যন্ত এটা বলা যায় না। প্রথম কথা। দ্বিতীয় কথা, সেদিন তিনি একটা সাংঘাতিক কথা বলেছেন যে সরকারের পক্ষ থেকে তো আপনাদের টার্মিনেট করেনি। সরকারের পক্ষ থেকে টার্মিনেট করার আর কোনো জায়গা নেই, কারণ সুপ্রিম কোর্ট অলরেডি টার্মিনেট করে দিয়েছে। ফলে সরকার যদি বলে যে না আমরা আলাদা করে টার্মিনেট করব, ওই টার্মিনেশন করলো কি করলো না, দ্যাট ইজ ইমম্যাটেরিয়াল। আমি একটা কথা বলে আমি বলছি যে সরকার এই প্রশ্ন তুলছে যে আপনারা শিক্ষক শিক্ষিকরা স্কুলে যাচ্ছেন না কেন? স্যালারি পোর্টাল খুলেছে, সেখানে চাকরিহারাদের নাম আছে, আপনারা ক্লাস করছেন না কেন? দেখুন, আমরা সত্যি বলতে একটা অনিশ্চয়তার মধ্যে দিয়ে আছি। সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছে, সেই সুপ্রিম কোর্টের অর্ডার অনুযায়ী আমাদের এখন এই মুহূর্তে শিক্ষকতা চাকরিটা নেই। আমরা পরিষ্কারভাবে চাইছি যে সুপ্রিম কোর্ট থেকে আবার অর্ডার দেওয়া হোক যে আমরা যোগ্য শিক্ষক, এবং যে আইনি পদ্ধতির মাধ্যমে মিরর ইমেজ খুঁজে পেয়ে হোক বা যোগ্যদের তালিকা সরকার সঠিক উপায়ে সুপ্রিম কোর্টে প্রডিউস করুক, এবং সুপ্রিম কোর্ট সেটাকে মেনে নিক যে এরা যোগ্য শিক্ষক, আমরা সবাই আবার স্কুলে যাব। সরকারের কাছে আমাদের এই একটাই দাবি যে যোগ্যতার ভিত্তিতে আমরা চাকরি পেয়েছি, কোনো দুর্নীতি করিনি। তাহলে অযোগ্যদের তালিকা আমি আবারও বলছি, 5403 জন, 1212 ওয়েমার র্যাঙ্ক জাম্পিং, 4091 হচ্ছে ওয়েমার প্রবলেম। এই 5403 জনের যে তালিকা
সুপ্রিম কোর্টে কিন্তু অলরেডি জমা দিয়েছে স্কুল সার্ভিস কমিশন, কিন্তু বাকিরা যে যোগ্য সেটা ভ্যালিড সার্টিফিকেট দিয়ে, যে আমরা বাকিরা যে যোগ্য এই সার্টিফিকেট দিয়ে সুপ্রিম কোর্টে জমা দিই। সরকার ডিআইয়ের তরফে বিজ্ঞপ্তি জারি করলো যে এরা আবার স্কুলে ব্যাক করবে, এটা করতে পারেন বা করলে ওরা যেতে পারে, যে ডিআই করবে তার সাজা হবে। আপনি ফেরদৌস শামীমকে বলছিলেন যে সরকার বলছে, শুধু মমতা ব্যানার্জি সরকার নয়, উনি সরকারের একটা পদে আছে, গণতান্ত্রিক সরকার। আইন মেনে কাজ না করলে মুখ্যমন্ত্রীরও সাজা হবে অবশ্যই, এবং মুখ্যমন্ত্রীর কথা শুনে সুপ্রিম কোর্টের বিরুদ্ধে যদি কেউ নোটিফিকেশন করেও তাহলে তারও সাজা হবে। মুখ্যমন্ত্রীর কোনো সাজা হবে না, কারণ মুখ্যমন্ত্রী সব মুখে মুখে বলে দেন, ডিআইকে লিখিত অর্ডার দিতে হবে। আর আপনি বলছিলেন না যে সরকার তো বলেছে ওদেরকে মাইনে দিতে, শিক্ষামন্ত্রী বলেছেন অযোগ্যদেরও তো সরকার মাইনে দিতে বলেছিল। আজকে তো সেই অযোগ্যদের 12% ইন্টারেস্টে টাকা ফেরত দিতে হবে। আজকে আদালতের এই মানে ডিসিশনের পরে কেউ তার যোগ্য অযোগ্য বলে আলাদা যায় না। আমি বলছি সরকার, আপনি বললেন যে দায় নিতে হবে, সরকার দায় নেবে। সরকার দায় যদি নিত তাহলে যে যোগ্য যারা বসে রয়েছে তাদের চাকরিটা চলে যেত না। সরকার দায় নিল না বলে অযোগ্য যোগ্য এক করে সবার চাকরি খাওয়ার ব্যবস্থা করলো এই সরকার। এই সরকার দায় নেবে। আমি রাহুলের কাছে যাব, রাহুলের সময় শুরু এখন। আমি বলছি যে অন্ধকার গাঢ় থেকে গাঢ়তর হচ্ছে, আর কি বলবো না। দেখো সুমন, এতক্ষণ ধরে যা শুনলাম আমি, এই একই কথা আমরা তো বারবার আলোচনা করছি। এটাও ঠিক যে আজকে যেটা হয়েছে ডিআই অফিসে গিয়ে, সেটা নিশ্চয়ই অর্ণব যেটা বললো আমি একদম সমর্থন করি, যেটা অভিপ্রেত ছিল না। কোনো শিক্ষককে লাঠির মারা বা এটা একদম কাম্য নয়, বা যে ধরনের অ্যাকশন পুলিশ নিতে চেয়েছে এটা আমরা সমর্থন করি না। কিন্তু দেখো আজকে ডিআই অফিস কেন প্রশ্নটা উঠতে পারে, চাকরি গেছে নিশ্চয়ই আন্দোলন করতে পারেন। মুশকিল হচ্ছে একটু আগে যেটা বললেন যে আমরা আস্থা রাখতে পারছি না। যদি আস্থা রাখতে নাই পারো তাহলে কেন ইন্ডাস্ট্রিয়ামে গেলেন? কেন গিয়ে মমতা ব্যানার্জির সাথে কথা বললেন? কেন মুখ্যমন্ত্রী যদি প্রতিশ্রুতি সেটা শুনলেন না? আপনারা ওটাও শুনবেন। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে কি মুচলেখা দিয়ে যেতে হয়েছিল নাকি যে আজকে আমি এসেছি বলে প্রশ্ন তুলবো না? প্লিজ আরে মুশকিল। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যদি তাতে আস্থা নাই রাখতে পারি, ওদিকে ওখানে যাব, ওখানে কথা শুনবো, তাদের কথা বুঝবো। শিক্ষামন্ত্রীর সাথে একটা তারিখ অন্তর ঠিক হয়ে গেছিল, কদিনের মধ্যে বসা হবে, তারপরে একদিনের মধ্যে আবার উল্টো পথে হাঁটা কেন? তাহলে মুশকিল। ওটাও করবো এটাও করবো, দুটো চলতে পারে না। তাহলে তোমরা ভাবা আমি অনেক ঘোষণা করেননি, তুমি যা বলছি সুমন সেটা বলছি যে ভাই মাঝখানে কথা বলতে না মহামুশকিল। আমি বাড়তি দেবো, প্লিজ প্লিজ। অবাক লাগে এখানে বলো না রাহুল। আজকে সেটাই হচ্ছে। তো মুশকিল কোথায়? তাহলে সদিচ্ছার প্রশ্ন আসছে সুমন। তুমি কালকে একটা অদ্ভুত ব্যাপার বললে, এখানে যখন দাঁড়িয়ে দুজনকে ডেকেছিল ভিত গাঙ্গুলি আর ব্রাত্য বসে, ব্রাত্য সেখানে কিন্তু মাঝখানে ঢুকেছিল অনুষ্ঠানে। তুমি বলতে আমি জানতামও না। অনুষ্ঠান চলাকালীন অফিসে তিনি ফোন করেন, যোগাযোগ করেন, আমি অভিজিৎবাবুকে জিজ্ঞেস করি যে আপনার আপত্তি আছে, তো একটা জিনিস সলিউশনের দিকে আমি শুনেছি। তুমি এটাও বললে যে ব্রাত্য যেটা বললো বা ব্রাত্য যে এটা দিল, তাতে কিন্তু নিশ্চয়ই 5 জনের যে কমিটি আছে সেই কমিটিতে ব্রাত্য বসু আছে। সুতরাং এটা ব্রাত্য নিজের পার্সোনাল কথা নয়, এটা সরকারের কথা, এবং সরকার তার সদিচ্ছা দেখিয়েছে। আজকে সেটাই বুঝলাম যে পরবর্তীকালে অভিজিৎ গাঙ্গুলি যেটা বললেন, তার দল কিন্তু সেই সদিচ্ছা দেখায়নি। তার মানে যেটা দল সরকার চাইছিল এটা একটা সলিউশন আসুক, বাকিরা চাইছে না এর কোনো সলিউশন আসুক, কারণ এরা চাইছে না এর সলভ হোক, এটা মিটুক, এটা চাইছে না, জল চায় না, কারণ আগামী দিন 26-এ নির্বাচনের দিকে চেয়ে। সুতরাং এটা কেন করছে, কারা করছে, কত বড় নেক্সাস জড়িয়ে আছে, আমরাও তো চাই বেরিয়ে আসুক, আমরাও তো চাই সিবিআই রিপোর্ট প্রকাশ হোক, আমরাও চাই জানি আমরা যে কি হয়েছিল ঘটনাটা। আর যারা আজকে দাঁড়িয়ে সজল এত বড় কথা বলছিল, তুমি বলবে একটু ভারত ভ্রমণে বেরোচ্ছি, 2021 সালে দাঁড়িয়ে 69,000 চাকরি বাতিলের পরে যখন মোমবাতি মিছিল হয়, তখন পুলিশ নির্দয়ভাবে পিটিয়েছিল এই উত্তরপ্রদেশে দাঁড়িয়ে। আজকে দাঁড়িয়ে যন্তর মন্তর আমি ভারতবর্ষ আমি তো পশ্চিমবঙ্গকে বেচারা ওর সময়টার মধ্যে কেন দুজনকেই থামালাম। রাহুল, আমি বাড়তি সময় তোমায় দিলাম, প্লিজ সজল বক্তব্যটা শেষ করুক। আমার কথা হচ্ছে সুতরাং যারা বলে পুলিশ পিটিয়েছে কেন, আর যারা পদকধারী ছিল, যারা স্বর্ণ পদক পেয়েছিল, যারা কিন্তু আমি বলছি গোটা দেশ থেকে রাহুল সব থেকে বিজেপি শাসিত রাজ্যের খারাপ উদাহরণগুলো নিয়ে গোটা দেশ থেকে পশ্চিমবঙ্গ শিখছে। একদম আমি একদম তোমার সাথে একমত।
যে আজকে দাঁড়িয়ে কিন্তু একটা আমি তো উত্তরপ্রদেশকে সেরা প্রদেশ মনেই করি না, আমি কেন উত্তরপ্রদেশের খারাপ উদাহরণটা নেব? আমি একদম বলছি আজকে যেটা বলা হলো না, যেখানে দাঁড়িয়ে রিভিউ পিটিশনের কথা ভাবছে এসএসসি, যেখানে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে প্রতিশ্রুতি দিচ্ছেন, সেখানে দাঁড়িয়ে কি সময়টা কিছু রাখা যেত না? আর যদি আস্থা নাই ছিল তাহলে কেন এর মধ্যে যাওয়া? আমার বক্তব্য সেটাই সুমন, সলিউশন পেতে গেলে প্রত্যেককে তার দায়বদ্ধতা দেখাতে হবে, কিন্তু যে বিরোধীরা চায় না, আজকে বিকাশ বাবু যে কথাগুলো বলছেন আজকে, তার মানে যখন এই চুক্তি হয়েছিল এই ধৃতদের সাথে, কোন চুক্তি হয়েছিল যে যোগ্য একটাই প্রশ্ন থাকবে, এই পরিবারগুলোর এই দীর্ঘ সময় দেওয়ার সামর্থ্য আছে? কোথায় যাবে? কারুর, আমি বলছি যে আমার মোবাইলে যেরকম ইএমআই এর মেসেজটা ঢোকে, ধৃতেশের মোবাইলেও ঢোকে। আমি বলছি, আমরা বলি না সমাজ পাশে আছে, ইএমআইটা কিন্তু ধৃতেশকে দিতে হয়, সমাজ দেয় না। সরি, একটা চলে যাচ্ছে। বিকাশ বাবুরা যখন করে তখন এই কথা তো বলা হয়েছিল, চুক্তি তাই ছিল যে অযোগ্য যোগ্যদের আলাদা করা হবে। তুমি তো পুরো প্যানেল মধ্যে চেয়েছিলেন, কেন চেয়েছিলেন? চুক্তি করে না, যা বলছি ডিআই অফিসের এই কর্মসূচি শুধু কলকাতায় নয়, রাজ্য জুড়ে জেলায় জেলায় ছিল। দ্রুত দেখাবো। চাকরি চেয়ে জুটল মার, পুলিশের পা ধরে কাঁদছেন শিক্ষক। কলকাতা থেকে জেলা, দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ, চাকরি বাতিল ইস্যুতে চাকরিহারাদের ডিআই অফিস অভিযানে বেনজির ছবি ধরা পড়ল বুধবার। উত্তর 24 পরগনার বারাসাতে জেলা পরিষদের সংযোজিত ভবনে এসএসসি অফিসের গেটে ঝুলছে তালা। গেটের বাইরে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান চাকরিহারা শিক্ষক অশিক্ষক কর্মীরা। পুলিশি বাধার মুখে পড়ে শুরু হয় ধস্তাধস্তি। এই সরকারের দুর্নীতির জন্য আজকে আমাদের অবস্থা। এই অফিসের থেকে আমরা চাকরি পেয়েছিলাম, পুলিশ প্রশাসন এসে লাঠি নিয়ে শিক্ষকদের মারুক না। পূর্ব বর্ধমানের কার্জন গেট থেকে র্যালি করে ডিআই অফিসে যান চাকরিহারা শিক্ষক অশিক্ষক কর্মীরা। অফিসের গেটে তালা ঝোলাতে গেলেই আসে পুলিশি বাধা, শুরু হয় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জ করে পুলিশ। রাস্তায় টায়ার জ্বালিয়ে শুরু হয় বিক্ষোভ। পুলিশ এখানে লাঠিপেটা করছে, মারামারি করছে, আমরা তো মরেই গেছি। এবার শুধুমাত্র পুলিশের কাছে আমাদের দাবি, তোরা নিজের দায়িত্বে আমাদেরকে মেরে দে, ওকে গদি থেকে টেনে নামিয়ে রাস্তায় ফেলুন। বাঁকুড়ার কৃষক বাজার থেকে শুরু করে জাজমোড় হয়ে ডিআই অফিস অভিযানে নামেন চাকরিহারারা। সেখানে পৌঁছতেই পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয় চাকরিহারা শিক্ষক অশিক্ষক কর্মীদের। আমাদেরকে স্বেচ্ছা মৃত্যু দিয়ে দিন। এই যে এখানে পুলিশ দাঁড়িয়ে আছে, পুলিশকে বলবো গুলি চালিয়ে দেন আমাদেরকে। পুলিশের পা ধরে কান্নাকাটি করতে দেখা যায় চাকরিহারা এক শিক্ষককে। মালদার ইংরেজ বাজারে ডিআই অফিসের সামনেও আছড়ে পড়ে সদ্য চাকরিহারাদের বিক্ষোভ। প্রায় 4 ঘন্টারও বেশি সময় অফিসের ভেতরে ঢুকতে পারেননি একজনও কর্মী। বাধা পেতেই পুলিশের সঙ্গে শুরু হয় ধস্তাধস্তি। রাজ্য সরকার সেগ্রিগেটেড লিস্টে যদি আগেই দিত তাহলে আজকে হয়তো আমাদের এই অবস্থা হতো না। সবাই মন্ত্রিসভা ক্যাবিনেট বেঁচে যাচ্ছে, অথচ আমাদের দোষ কেউ প্রমাণ করতে পারেনি, না সিবিআই প্রমাণ করতে পেরেছে না কোর্ট, কিন্তু এই সিস্টেমের দোষে আমরা বলি। এই পরিস্থিতিতে ফের একবার চাকরিহারাদের আশ্বস্ত করার চেষ্টা করেছে রাজ্য সরকার। আমরা বলেছি তাদের সর্বতোভাবে, মানবিকভাবে, আইনিভাবে কিভাবে যোগ্য বঞ্চিত শিক্ষকদের চাকরি ফেরত দেওয়া যায় সে ব্যাপারে একটা সুরাহার পথ আমরা খুব দ্রুত বার করব। সেই নিয়ে ওদেরই নেতৃবর্গের সঙ্গে কথা, ওরা আমাদের সঙ্গে বসতে চেয়েছিলেন, আমাদের সঙ্গে মিটিং চলছে। তাহলে সেখানে আপনার কথা অনুযায়ী আন্দোলন, লড়াই, প্রতিবাদ এগুলো তো কিছুদিন স্থগিত রাখা যেত। এটা হয় স্বাভাবিক ছিল। যারা মনে করেন যে মমতা তাদের অধিকার রক্ষা করবে, তারা যে কত ভুল তার প্রমাণ কিন্তু এই শিক্ষক নিয়োগ নিয়ে হয়ে গেল। যারা লেখাপড়া শেখা ছেলে তারা আন্দোলন করছেন যে আমরা স্বচ্ছ, আমরা দুর্নীতি করিনি, আমাদের নিয়োগটা কেন গেল? মমতার জবাব নেই, তাই পুলিশের নির্দেশ ছিল এরা বিক্ষোভ করলে পেটাও, পুলিশ নির্মমভাবে পিটিয়েছে। চাকরি বাতিল ইস্যুতে বিরোধীরা যখন একসুরে রাজ্য সরকারের বিরুদ্ধে সরব, তখন পাল্টা পথে নেমেছে তৃণমূল। সিপিএম বিজেপির রাজনীতির জেরেই চাকরি বাতিল হয়েছে, এই অভিযোগ তুলে বুধবার কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা অবধি মিছিল করে তৃণমূলের ছাত্র যুবরা।
মমতা বন্দ্যোপাধ্যায় যখন আছেন এবং তিনি যখন কথা দিয়েছেন আগামী নিশ্চিত এই সমস্যার সমাধান হবে। কিন্তু আজকে এই ঘটনার উৎসস্থল যদি আপনারা দেখেন এবং ঘটনার প্রবাহ যদি লক্ষ্য করেন, এই ঘটনার পেছনে দায়ী থাকে সবচেয়ে বৃহৎভাবে দুজন ব্যক্তির নাম। একজন অভিজিৎ গঙ্গোপাধ্যায়, যিনি আজকে বিজেপির সাংসদ, আরেকজন বিকাশ রঞ্জন ভট্টাচার্য, যিনিও এই সিপিএমের সাংসদ। নেই চাকরি, নেই নিশ্চয়তা, তিলে তিলে গড়া স্বপ্ন নিমেষে চুরমার হয়ে গেছে। এরপর আর কি বাকি আছে? এবিপি আনন্দ। দেখুন, সাধারণভাবে তার মন্তব্য থেকে বিতর্ক সৃষ্টি হয় এবং একেবারে স্পষ্ট একাধিক সমালোচনা আমার থাকে। একাধিকবার আমি এই প্রশ্ন তুলেছি যে এই মন্তব্যের পর কেন এ রাজ্যের পুলিশ প্রশাসন তার বিরুদ্ধে ব্যবস্থা নেয় না। আজকে ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির, তৃণমূলের বিধায়ক, একেবারে সরাসরি সরকারের উল্টো দিকে অবস্থান নিয়েছে। তিনি বলছেন এই শিক্ষকরা তারা তো আইন ভাঙতে যাননি, তারা পুলিশকে চ্যালেঞ্জ করতে যাননি, তারা নিজেদের অধিকার আদায় করতে গেছেন। তাহলে পুলিশ এই ধরনের আচরণ তাদের ওপর কেন করলো? আমি কি বলেছেন হুমায়ুন কবির দেখাবো। পুলিশ হয়তো আতঙ্কগ্রস্ত হয়ে এই সমস্ত শিক্ষকরা যারা আমাদের ঘরের বাচ্চাদের লেখাপড়া শেখাতো, স্কুলে মাস্টারি করতো, যাদের সম্মানীয় শিক্ষক বলা হয়, তারা নিশ্চয়ই আইন ভাঙতে যায়নি বা পুলিশকে চ্যালেঞ্জ করতে যায়নি, তাদের অধিকার আদায় করতে সেখানে গেছে। তাদের উপরে পুলিশের এই ধরনের আচরণ করা মোটেই সমর্থনযোগ্য নয়। প্রশাসন যাতে সংযত আচরণ আন্দোলনকারীদের সঙ্গে করে, সেটা আমিও একজন শাসক দলের বিধায়ক হিসাবে আপনাদের মাধ্যমে প্রশাসনকে সংযত থাকার আবেদন করব। বিশ্বনাথ, আপনি ফুটেজগুলো দেখবেন, নিরীহ চেহারার এই ধৃতেশের মতো কাঁধে ব্যাগ নেয়া তরুণ তরুণী, তারা গেছেন একটা ঘোষিত কর্মসূচি পালন করতে। আমি বলছি যে পুলিশের এই অতি সক্রিয়তা কি বিপজ্জনক হতে পারে? এটা হুমায়ুন কবির বুঝছেন, সরকার বুঝছে না। সুমনদা, কোনটা মুখ আর কোনটা মুখোশ না মানে বোঝা মুশকিল। মমতা বন্দ্যোপাধ্যায় সোমবারের যে বক্তব্য ছিল, সেই দরদি মুখটা আজকে তো পুলিশ মন্ত্রীর যে পুলিশের ভূমিকা তাতে আমি দেখতে পেলাম না। কোনটা মুখ, কোনটা মুখোশ? বা যেটা গ্রামের রাজনীতি করা হুমায়ুন কবির থাকছেন সঙ্গে, বাস্তব বসে বলছেন যে আপনারা আন্দোলন করছেন কেন? আন্দোলন করছেন মানে মমতা বন্দ্যোপাধ্যায় যখন সিঙ্গুরের থেকে শুরু করে বিদ্যুতের বিল নিয়ে আন্দোলন করছিলেন, সরকারের সাথে আলোচনা চলছিল, তখন কি তৃণমূল কংগ্রেস আন্দোলন বন্ধ করে দিয়েছিল নাকি? তৃণমূল কংগ্রেস রীতিমতন মিটিং মিছিল চলছিল আর সরকারের সাথে দীর্ঘ আলোচনা একসাথে চলছিল, শেষে কালমিনেট রয়েছে গোপালকৃষ্ণ গান্ধীর উপস্থিতির মধ্য দিয়ে। ফলে আপনারা আপনাদের ইতিহাসকে ভুলবেন না। ওদের অধিকার আছে, সংবিধানই ওদেরকে অধিকার দিয়েছে আলাপ আলোচনার পাশাপাশি ওদের গণতান্ত্রিক অধিকারকে প্রয়োগ করার। কিন্তু খুব পরিষ্কার করে বলতে চাই যে প্রথমে আপনারা চাকরি খেলেন, আপনাদের নেতাদের লালসার জন্য, তৃণমূল কংগ্রেসের নেতাদের লালসার জন্য, মানে বিপুল পরিমাণে টাকা রোজগারের জন্য আজকে অযোগ্য বিরাট সংখ্যক মানুষকে করেছেন, অযোগ্য শিক্ষক করেছেন। আর ওই অযোগ্যদেরকে রক্ষা করবার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় যোগ্যদের চাকরি খেলেন। একদম পরিষ্কার, তার সরকার চাকরি খেলো। ফলে আপনারা যে অন্যায়টা করেছেন তারপরে আপনারা পুলিশকে লেলিয়ে দিচ্ছেন, পুলিশকে নামিয়ে দিচ্ছেন। আপনার আজকে যে পুলিশের লাঠি মানে লাথি মারছে ছবির শিক্ষককে, এটা শিক্ষক সমাজকে অপমান করা, পুরো শিক্ষক সমাজকে লাথি মারছেন আপনারা। আমরা লজ্জিত। এবং আপনারা প্রকাশ্যে কিন্তু সেই মানে পুলিশের ভূমিকাটাকে নিন্দা করতে পারছেন না, নানা ঢাল আপনারা কিন্তু সেখানে রাখছেন। একই সাথে আপনাকে সুমনদা বলতে চাই যে আমাদের সমাজের যারা মানে সুশীল সমাজ বলে, আমি কুবর টুবরদের কথা ভাবছি না, যারা অন্ততপক্ষে অপর্ণা সেনের মতন মানুষ, যাদেরকে আমরা বারবার প্রতিবাদ আন্দোলনে দেখেছি সত্যি নির্ভীকভাবে আসেন, তারা কেন মানে চুপ করে আছেন? মানে এইভাবে নির্যাতন হচ্ছে, চাকরিহারাদের উপর অত্যাচার করছে, আর সমাজের একটা বৃহত্তম অংশ আমরা ঘরে বসে থাকবো? আমরা প্রতিবাদ করব না? আমরা মানে প্রশ্ন তুলব না? যেটা পরিষ্কার করে বলতে চাই আপনাকে, সরকারের যে মানে দৃষ্টিকোণ উঠে আসছে সেটা হলো যে একদম আরজি করের মতন, যে আরজি করে যেমন আন্দোলনের যখন ঢেউ প্রচণ্ড ছিল তাদেরকে মানানোর জন্য একরকম মুখ্যমন্ত্রী বৈঠক করেছেন, যেই আন্দোলনটার ঢেউটা নেমে গেল
মানে সীমিত হয়ে গেল, তখন একের পর এক আরজি করে যে ডাক্তারবাবুরা ছিলেন তাদেরকে উপর নির্যাতন করেছে, পুলিশ বাড়িতে গেছে, রেড করেছে, তাদের উপর নানা ধরনের মানে পুলিশি নির্যাতন আমরা দেখেছি। এবং সাধারণ নাগরিককেও আপনারা বয়কট করেছেন, বলেছেন সরকারি কোনো অনুষ্ঠান তারা পাবেন না। মানে এই যে ছবিটা দিনের পর দিন, আমি আপনাকে সুমনদা বলছি যে পুলিশ প্রশাসনকে বিরোধীদেরকে এগেনস্টে ব্যবহার করেছেন, বিরোধীকে সবসময় আটকানোর জন্য, মিটিং মিছিল করতে যাতে না পারে পুলিশকে ব্যবহার করেছেন, বিরোধীদেরকে আটকানোর জন্য গত 14 বছর। আজকে যারা চাকরি হারালো তাদেরকে আপনারা প্রতিপক্ষ তৈরি করছেন, তাদেরকে আপনারা বিরোধী মনে করছেন, প্রতিপক্ষ তৈরি করছেন। অর্থাৎ যে পুলিশকে আপনি দলীয়করণ করে বিরোধীদেরকে আটকানোর জন্য গণতন্ত্রহীন অবস্থা ব্যবহার করেছেন দিনের পর দিন, সেই পুলিশকে আপনি একইভাবে এই যারা কর্ম হারালো, যাদের পিছনে থাকার কথা ছিল, আপনি তাদের এগেইনস্টে পুলিশকে লেলিয়ে দিচ্ছেন। যেভাবে বিরোধীদেরকে লেলিয়ে দিচ্ছেন দেন, ঠিক একইভাবে আজকে চাকরি হারাদের বিরুদ্ধে আপনি পুলিশকে লেলিয়ে দিয়েছেন। বিশ্বনাথ চক্রবর্তী যে পুলিশের কথা বলছেন সেই পুলিশ হচ্ছে দাবাং পুলিশ, এমন দাবাং যে শিক্ষকদের ওপর লাঠি চালাতে কোনো দ্বিধাবোধ করেন না। আর আরেক পুলিশ, এই অতি সক্রিয় পুলিশের পাশে রাখুন যারা চূড়ান্ত নিষ্ক্রিয় পুলিশ, সেই পুলিশেরও ছবি দেখাবো। কিন্তু তার আগে আজকে যে লাঠিচার্জ হলো তা নিয়ে আপনারা কি বলছেন? আপনারা জানেন আমাদের ভেরিফাইড এক্স অ্যাকাউন্ট, সঙ্গে সুমন @, I am সুমন দে। প্রচুর মন্তব্য, আমি দ্রুত কয়েকটা মন্তব্য নিয়ে তারপর পরের প্রতিবেদনে আসবো। অয়ন ঘোষ লিখছেন, লেখাপড়া করে যে লাঠি লাঠি খায় সে। শুভজিৎ মালাকার লিখছেন, সমাজের সর্বস্তরের মানুষ শিক্ষকদের পাশে দাঁড়িয়ে সহযোগিতা করুন। প্রবাল ঘোষ লিখছেন, সরকার যখন আশ্বাস দিয়েছে তখন চাকরিহারাদের আরও একটু ধৈর্য ধরা উচিত। মিহির কানুনগো লিখছেন, চাকরিহারা শিক্ষকদের ওপর পুলিশের আক্রমণ কোনো সভ্য সমাজ মেনে নিতে পারে না। তমাল রায় লিখছেন, একসময় সমাজের গণ্যমান্য হিসেবে পরিচিত ছিলেন শিক্ষকরা, সেই মর্যাদা ধুলোয় মিশিয়ে দিয়েছে বর্তমান সরকার। কৃষ্ণচন্দ্র ভল লিখছেন, পুলিশের নির্মম আচরণই বোঝা যায় চাকরিহারাদের প্রতি সরকার কতটা সহৃদয়। ঠিক এইখান থেকে আমি আরেক ধরনের পুলিশের ছবি, এই রাজ্যের পুলিশ, আমায় কিন্তু গুজরাট বা উত্তরপ্রদেশ যেতে হবে না, এই রাজ্যের পুলিশের আরেকটা চূড়ান্ত উল্টো মেরুর ছবি আপনাদের সামনে রাখবো, যেখানে কালকে যে ভ্যান্ডালিজমের প্রতিবাদ করেছিলাম, ওয়াকফ বিলের প্রতিবাদ দেশ জুড়ে হচ্ছে। হতেই পারে গণতান্ত্রিক দেশ, দেশ জুড়ে প্রতিবাদ হোক, কিন্তু গুন্ডামি, প্রতিবাদের নামে গুন্ডামি, আন্দোলনের নামে গুন্ডামি দিনের পর দিন কি চলতে পারে? সিএ এর সময় যে ছবি আমি দেখেছি, সেই ছবি আবার কেন আমাদের রাজ্যে সেই অলিক কুনাট্য রঙ্গ অনুষ্ঠিত হবে? একবার নয়, বারবার। নিষ্ক্রিয় পুলিশের ছবি এবার আপনাদের সামনে রাখবো, চূড়ান্ত নিষ্ক্রিয়। দেখুন, একই রাজ্যের পুলিশ, অথচ দু জায়গায় দুই ভূমিকায়। কসবায় অসহায় চাকরিহারাদের ওপর লাঠিচার্জ, আর জঙ্গিপুরে ওয়াকফ বিক্ষোভের সময় হামলাকারীদের হাত থেকে বাঁচতে দোকানে গা ঢাকা। পুলিশের এই দু রকমের আচরণ ঘিরেই এখন জোরালো প্রশ্ন। চাকরি হারিয়ে যাদের জীবন জীবিকা এখন অনিশ্চিত, কসবায় তাদের মাটিতে ফেলে বেধড়ক লাঠি চালালেন পুলিশ কর্মীরা। পুলিশ যারা দাগী আসামিদের মানে প্রোটেকশন দিয়ে নিয়ে যায়, তারা আজকে শিক্ষকের গায়ে হাত তুলছে। অন্যদিকে মঙ্গলবার মুর্শিদাবাদের জঙ্গিপুরে হামলাকারীদের হাত থেকে বাঁচতে দোকানে লুকোতে দেখা যায় পুলিশ কর্মীদের। পুলিশ বলছে কাকা বাঁচান, খুলিয়েন না, খবরদার খুললেন না, মরে এই যে যা ক্ষতি হয় সব আপনার ব্যবস্থা করে দেবো। বাইরে যখন পুড়ছে খোদ এসডিপিওর গাড়ি, তখন দোকানে লুকিয়ে উর্দিধারী। ছাদে গিয়ে আমাদের পা ধরছে পুলিশ, বাঁচান দাদা বাঁচান। 2 ঘন্টা মতো ছিল। घोषित प्रोग्राम इधर तो कुछ नहीं था, वी आर नॉट अवेयर। तब कौन सा घोषित प्रोग्राम का बात बोल रहे हैं? मुझे तो হামলার মুখে পুলিশের এভাবে লুকিয়ে পড়ার ছবি এর আগে দেখা গেছিল আরজিকর মেডিকেল কলেজে। 14ই আগস্ট রাত দখল কর্মসূচি চলাকালীন আরজিকর হাসপাতালে হামলা চালায় দুষ্কৃতীরা। হাসপাতালে সিসিটিভি ফুটেজে দেখা যায় উর্দিধারী কয়েকজন পুলিশ কর্মী ছুটে এমার্জেন্সি নার্সিং রেস্টরুমে ঢুকে পড়ছেন। পুলিশের এই ভূমিকা নিয়ে সেই সময় সরব হয়েছিলেন আন্দোলনকারীরা। पुलिस वाले खुद हम लोग के आगे आगे भाग रहे थे, कोई भी हम लोग की हेल्प नहीं कर पा रहा है। ये एक कंप्लीट फेलियर है पुलिस का। এবার কার্যত সেই ছবি দেখা গেল মুর্শিদাবাদের জঙ্গিপুরে, যেখানে ওয়াকফ বিক্ষোভের মুখে দোকানে ঢুকে লুকোলো উর্দিধারীরা। কিন্তু কসবা থেকে জঙ্গিপুরে একই পুলিশের দু জায়গায় ভিন্ন আচরণ কেন, প্রশ্ন তুলছে বিরোধীরা। তারা হিংসা করেননি, টায়ার জ্বালাননি, কিচ্ছু করেননি।
কোনো রাষ্ট্রীয় সম্পত্তির ক্ষতি করার চেষ্টা করেননি, ভাঙচুর করেননি। তারপরেও যেভাবে আক্রমণ হয়েছে তাদের উপর, এটা অত্যন্ত লজ্জা। একটা জায়গাতে পুলিশ চোরেদের পাশে, সেই কারণে একরকম, আরেকটা জায়গাতে চোরেদের বিরুদ্ধে মানুষ যেহেতু লেগে পড়েছে, সেই কারণে বিভাজন তৈরি করার প্রশ্নে পুলিশ এবং প্রশাসন আগ্রহ দেখাচ্ছে। জঙ্গিপুরে যারা পুলিশের গাড়ি পোড়ালো, পাথর ছুড়লো, তাদের থেকে বাঁচতে দোকানে আশ্রয়, এই কি যথার্থ পুলিশের ভূমিকা? একটা বিচ্ছিন্ন ঘটনার উপর দাঁড়িয়ে যে জায়গাটা আরও আইন শৃঙ্খলা অবনতি ঘটে যেতে পারে প্ররোচনা দেওয়া হচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়ে পুলিশকে একরকম একটা ভূমিকা নিতে হয়। আবার কেউ যদি দলবদ্ধভাবে এসে একটা ডিআই অফিসে ভাঙচুর করতে চান, গেট খুলে ঢুকতে চান, তালা ভাঙতে চায়, যেসব অভিযোগ আছে, তো সেখানে পুলিশকে সেই অফিসটাকে রক্ষা করতে হচ্ছে। ফলে এগুলো একটার সঙ্গে আর একটা মিলিয়ে তো কোনো পর্যবেক্ষণ হতে পারে না। কুণাল ঘোষের এই মন্তব্যের প্রেক্ষিতে প্রশ্ন উঠছে, তাহলে জঙ্গিপুরে যখন বিক্ষোভকারীরা হামলা চালালো, পুলিশের গাড়ি পুড়িয়ে দিল, তখন পুলিশ দোকানে লুকোলো কেন? তখন তারা সম্পত্তি রক্ষার চেষ্টা করলো না কেন? সন্দীপ সরকার, আশাবুল হোসেন ও বিজেন্দ্র সিংহের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, কথা আছে দুষ্টের দমন শিষ্টের পালন। এ তো শিষ্টের দমন দুষ্টের পালন হচ্ছে। আমি নজরুলদার কাছে আসবো। নজরুলদা, একদিকে আন্দোলনের নামে গুন্ডামি চলছে অত্যন্ত অন্যায়ভাবে। আবার বলছি, গণতান্ত্রিক দেশে আন্দোলন হতেই পারে। পুলিশের একাধিক গাড়ি, এসডিপিওর গাড়ি জ্বালিয়ে দিচ্ছে গুন্ডারা। আর জঙ্গিপুরের পুলিশ দোকানের মধ্যে ঢুকে শাটার নামিয়ে ফেলছে, কেউ কেউ উট দিয়েও খুলে ফেলছেন। আর এইখানে এই নিরীহ শিক্ষকদের ওপর দাবাঙ্গিরি। কারণটা তো খুব পরিষ্কার। জঙ্গিপুরে যারা ভাঙচুর করছে, পুলিশের গাড়িতে আগুন লাগাচ্ছে, তারা শাসক দলের নেতাদের আশ্রয় থেকে প্রশ্রয় এটা করছে এবং শাসক দলের নেতাদের পুলিশকে নির্দেশ দেওয়া আছে যে এদের গায়ে যেন ফুলের ছোঁয়া না লাগে। তো সেই জন্য পুলিশের গাড়ি পোড়ালেও তারা কোনো ব্যবস্থা নিতে, দুটোই কিন্তু দুটোই কিন্তু সরকারি সম্পত্তি। আমি বলছি ডিআই অফিসও সরকারি সম্পত্তি এবং ওই এসডিপিওর গাড়ি আর পুলিশের অতগুলো গাড়ি সেটাও সরকারি সম্পত্তি। একটা সম্পত্তি রক্ষা করতে আমি ঝাঁপিয়ে লাঠি দিয়ে মানুষ পিটছি, আর আরেকটা সম্পত্তি আমি শাটার দিয়ে বন্ধ হয়ে নিষ্ক্রিয়ভাবে তার জ্বলে যাওয়া, পুড়ে যাওয়া, খাক হয়ে যাওয়া পাবলিক মানিতে সেটা দেখছি। আপনি ধরে উপস্থিত সেখানে আমরা শান্তিপূর্ণভাবে একটা পেন, ব্যাগ আর দুই একটা খাতা বই আমাদের ব্যাগে, আমরা আমাদের পরিকল্পনা কি ছিল? শান্তিপূর্ণ অবস্থান বিক্ষোভ। 4টের সময় আমরা চলে আসবো, পুলিশকে বলেওছিলাম আপনারা মারবেন না, আমরা 4টের সময় চলে যাবো। তোমরা যদি লাঠি নিয়ে যেতে, সরি তুমি বললাম, আমি বলছি এখানে এতগুলো সংবাদ মাধ্যম, এবিপি আনন্দ সহ আমরাও ছেড়ে দিতাম না, আমরা তো দেখাতাম সেই ফুটেজ। এবং এই রিতেশ দেখুন, সেদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে মঞ্চে দেখা গেছে লাঠি নিয়ে পুলিশকে মারছে। এই ছবি কোনো মিডিয়া ছেড়ে দিত না? নয় তো, আমাদের সংখ্যা ছিল অনেক, আমরা নিরীহ, হঠাৎ করে অতর্কিত আক্রমণ, কোনো ভাঙচুর নয়। যদি একটা ভাঙচুর দেখাতে পারেন, কোন পুলিশের উপরে একটা আক্রমণ দেখাতে পারবেন। আমি তো আমার সহকর্মী নাট্যনাথ লাইভে রুমা চিৎকার করছে যে মারবেন না, মারবেন না। আমি বলছি যে এই যারা বৈধভাবে চাকরি পেয়েছেন, একটা শব্দ এখানে প্রায় সকলেই ভুলভাবে ব্যবহার করছে, যে একটা লোক যোগ্য হয়ে অবৈধভাবে চাকরি পেতে পারে। যোগ্য অযোগ্যের প্রশ্ন না, কারা বৈধভাবে চাকরি পেয়েছে, অবৈধভাবে চাকরি পেয়েছে। তো যারা বৈধভাবে চাকরি পেয়েছে, এই যে চাকরি বাতিলে তাদের কোনো দায় নেই। যারা ঘুষ খেয়ে অবৈধভাবে চাকরি দিয়েছে, দায়টা তাদের। এখন এই শিক্ষকরা তাদের চাকরি বাঁচানোর জন্য আন্দোলন করলে যারা এই ঘুষ খেয়ে অবৈধভাবে চাকরি দিয়েছেন, তাদের নগ্ন চেহারাটা আরো বেশি উন্মোচিত হবে। আমি রাহুলের কাছেও যাব, কিন্তু তার আগে দ্রুত একবার, আজকে মুখ্যমন্ত্রী জৈন সম্প্রদায়ের একটি অনুষ্ঠানে গেছিলেন। জৈন সম্প্রদায় সেই অনুষ্ঠানে গিয়ে বললেন, আমাদের সম্পত্তি নেয়ার অধিকার কারো নেই, অন্য কারোর সম্পত্তি নেয়ার অধিকার আমারও নেই, সবাইকে বাঁচতে দাও, শান্তির সঙ্গে বাঁচো। পাশাপাশি অবশ্যই জঙ্গিপুরে যেটা ঘটছে তার তীব্র সরকারের তরফ থেকে সমালোচনা আসছে না কেন, এই প্রশ্ন আমার থাকবে। রাস্তায় এখনো পড়ে আছে ট্রাফিক সিগন্যাল পোস্টের ভাঙা অংশ, ভাঙা ডিভাইডারের টুকরো, পড়ে আছে ছেঁড়া পোস্টার, ফ্লেক্স। সংশোধিত ওয়াকফ আইনের প্রতিবাদে মঙ্গলবার জঙ্গিপুরে যে ধুন্ধুমার কাণ্ড ঘটেছে, বুধবারও সর্বত্র তা স্পষ্ট ছাপ। দিনের শুরুটা ওমরপুরে
কিছুটা থমথমে। রাস্তার ধারে পিলার তৈরি করা হয়, তাকেও ভেঙে উপড়ে ফেলা হয়েছে, সেগুলিও ভেঙে চুরমার হয়ে পড়ে রয়েছে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে সিগন্যাল পোস্ট, ট্রাফিক গার্ডের যে সিগন্যাল পোস্ট ওমরপুর মোড়ে জাতীয় সড়কের ওপরে 12 নম্বর জাতীয় সড়কের ওপরে সেই সিগন্যাল পোস্ট, তার বাতিস্তম্ভ থেকে তাকে উপড়ে ফেলে দেওয়া হয়েছে। এই পরিস্থিতিতে বুধবার একটি অনুষ্ঠান মঞ্চ থেকে সংখ্যালঘুদের পাশে থাকার বার্তা দেন মুখ্যমন্ত্রী। हमारा उद्देश्य ये है कि बांटना नहीं, जोड़ना चाहिए। और माइनॉरिटी लोगों को हम एक बात कहते हैं, देखिए आप लोगों को दिल में दुख हुआ है वाका प्रॉपर्टी के लेके, आप भरोसा रखिए बंगाल में ऐसा कुछ नहीं होगा जिसमें कोई डिवाइड एंड रूल होगा। ये मैसेज दीजिए कि सबको एक साथ में रह के बचना है, जियो और जीने दो। কালকে জঙ্গিপুরে কি হলো? জঙ্গিপুরের পুরসভা আপনার, এমএলএ আপনার, এমপি আপনার, জেলা পরিষদ আপনার, সেখানে কালকে বেচারা পুলিশদেরকে গাড়িগুলো পোড়ালো হলো, আপনার মুখে একটা শব্দ নেই কেন? সংশোধিত ওয়াকফ আইনের প্রতিবাদে মঙ্গলবার রণক্ষেত্র হয়ে ওঠে জঙ্গিপুর। একের পর এক পুলিশের গাড়িতে ভাঙচুর করে আগুন লাগিয়ে দেওয়া হয়। ওমরপুর জঙ্গিপুরের দিকে রঘুনাথগঞ্জের দিকে যাওয়ার যে রাস্তা, সেই রাস্তায় এখনো পুলিশি টহলদারি চলছে, পুলিশ মোতায়েন করা হয়েছে, বিশাল সংখ্যায় র্যাব কমব্যাট ফোর্স রয়েছে। বুধবার সাংবাদিক বৈঠকে জঙ্গিপুর নিয়ে প্রশ্ন করা হলে এড়িয়ে যান মুখ্য সচিব। Yesterday we have noticed some incidents in Jongipur area. If you like to comment on that, if any sort of any step has been taken or any direction has taken. I had called this conference only for the purpose of appealing through you to our teachers that let us maintain peace, let us maintain law and order, let us not diverge our discussions to any other subject. বুধবার সকালে এলাকা পরিদর্শনে যান মুর্শিদাবাদ রেঞ্জের ডিআইজি ওয়াকার রাজা। ওমরপুরের রুট মার্চ করে পুলিশ। আজকে আমি প্রশ্ন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে করতে চাই, দুটো পুলিশের গাড়ি আপনাদের দুধেল গায়েরা জ্বালিয়ে দিয়েছে মুর্শিদাবাদ জেলাতে, 6টি গাড়ি ভেঙে চুরে ভ্যান্ডালাইজ করে শেষ করে দিয়েছে। এরপর আপনার মধ্যে কি সেই সৎ সাহস হবে, আপনার মেরুদণ্ডের কি সেই দম হবে যে আপনি বেরিয়ে এসে বলবেন যে আমি ওই জায়গায় থাকলে ঠিক এইখানে গুলি করতাম? ওয়াকফ এই যা চেষ্টা, তার প্রতিবাদ নিশ্চিতভাবে দরকার, কিন্তু যারাই প্রতিবাদ করবেন তারা গণতান্ত্রিকভাবে শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করুন, কারণ এখানে যে সরকার রয়েছে তারা তো আদর্শগতভাবে বিজেপির বিরুদ্ধে। ফলে এখানে এমন কোনো উগ্র আন্দোলন দয়া করে কেউ করবেন না যাতে এটা বিজেপি আবার রাজনৈতিক ইস্যু করার সুযোগ পায়। অশান্তির ঘটনায় 22 জনকে গ্রেপ্তার করেছে রঘুনাথগঞ্জ থানা। সন্দীপ সরকার, বিটন চক্রবর্তী ও রাজীব চৌধুরীর রিপোর্ট, এবিপি আনন্দ। বিশ্বনাথদা, প্রশ্নটা হচ্ছে সাধারণ মানুষের ভরসার। আমার জঙ্গিপুরের ছবি দেখে, গতকালকের ছবি, আমার 14ই আগস্টের আরজিকর রাতের ছবি মনে পড়ে যাচ্ছিল। 8 মাস আগে লুম্পেনরা আরজিকরে তাণ্ডব চালাচ্ছে, কর্তব্যরত পুলিশ কর্মীরা নার্স বোনেদের ঘরে আশ্রয় নিচ্ছেন। আমি বলছি সাধারণ মানুষ ভ্যান্ডালিজমে যারা ভয় পান, যারা আতঙ্কিত, যারা আক্রান্ত হচ্ছেন, তারা ভরসা কোথায় পাবেন এই ছবিতে? 3টে জিনিস হয়। একটা তো এর মধ্য দিয়ে একটা দলীয় মানে ধর্মীয়করণ ঘটে রাজনীতিতে, আরও বেশি করে কম্পিটিটিভ কমিউনালিজম রাস্তা হয়। তৃণমূল কংগ্রেস যে বিজেপির উত্থানটাকে উৎসাহ করে, এগুলো হলো ঘটনা। একই সাথে প্রশাসনের মধ্যে দলীয়করণ ঘটে। আমি বারবার বলছি লেফটের দলীয় মানে রাজনীতিকরণ ছিল প্রশাসনে, কিন্তু তৃণমূল কংগ্রেস প্রশাসনে মানে ধর্মীয়করণ করেছে। প্রশাসন কিন্তু অবজেক্টিভলি কাজ করতে পারছে না। মানে বহু ক্ষেত্রেই কিন্তু আমি দেখছি যে একটা মানে বিশেষ গোষ্ঠীকে ছাড় দেওয়া হচ্ছে, এই অভিযোগটা আসছে। এবং থার্ড যে বিষয়টা আমি আপনাকে বলবো যে সুমনদা, দিনের শেষে আমি একজন শিক্ষক, আপনার কাছে অ্যানালিস্ট হিসেবে অবশ্যই অবজেক্টিভলি আমাকে কথা বলতে হবে, কিন্তু একজন শিক্ষক পুলিশ শিক্ষককে লাথি মারছে, এটা কিন্তু আমাদের আপামর শিক্ষককে লজ্জিত করছে, আমাদের ধিক্কার লাগছে নিজেকে। এবং আমি মনে করি প্রত্যেকটা শিক্ষককে প্রত্যেকটা প্রতিষ্ঠানে আমি প্রত্যেকটা শিক্ষক প্রত্যেকটা প্রতিষ্ঠানের শিক্ষককে আমি অনুরোধ করবো এটা প্রতিবাদ করতে। রাহুলের কাছে যাবো। রাহুল, আমি বলছি ভয়টা অন্য জায়গায়। সেটা হচ্ছে যে গণতান্ত্রিক আন্দোলনের নামে গুন্ডামি হলে সে যেখানেই হোক আর যারাই করুক,
আমি বলছি পুলিশ যদি কড়া হাতে সেটা না করে এ তো অরাজকতার দিকে না। দেখো একটা ব্যাপার, আমি তোমার সাথে একটা জায়গায় একমত যে বিশ্বনাথ যে বললেন যে লাথিমালা গল্প শিক্ষকদের, এটা একদম কোথাও কোনো জায়গায় সমর্থন করবো না। দ্বিতীয়ত একটু আগে যেটা বললেন, যেটা নজরুলদা বললেন যে ভাই এখানে নাকি অর্ডার ছিল কাদের কাছে ধরতে হবে না ধরতে হবে। আমি জানি না ওনার প্রশাসন, উনি যখন বহু বছর চাকরি করেছেন ওনার কাছে অর্ডার আসতো কিনা। দ্বিতীয় কথা, এই যে যারা লুম্পেন রাজ চালাচ্ছে তাদের কাছে আজকে পুলিশের কাছে সবচেয়ে বড় কর্তব্য হচ্ছে ধর্মীয় সম্প্রীতিটা বজায় রাখা। সব জায়গা তো এক নিষ্ক্রিয় থেকে না, আজকে দড়ি প্রভোকেশনে পা দিয়ে দিত, কালকে তো ছটা গাড়ি জ্বালাচ্ছে, গাড়ি জ্বালাচ্ছে। আমি বলছি এসডিপিও সহ সমস্ত সজলদের কথা ভেবে প্রশাসন চলবে নাম করে বলা হয়েছে দুষ্কৃতির ধর্ম। রাহুল বাবুকে বলবো, এখন যিনি পুলিশ মন্ত্রী তার অধীনে আমি কাজ করেছি, একটু জিজ্ঞেস করে নেবেন যে আমাকে এরকম ডাইরেকশন দেওয়ার সাহস তিনিও রাখেন কিনা। আমি সবার কাছে যাবো, তার আগে মনে করুন যে যখন সিএ এনআরসি হলো তখন মুর্শিদাবাদ এই জেলা একটার পর একটা আন্দোলনের ছবি এবং মানে পরের পর ট্রেন জ্বলছে। দিনের পর দিন প্রশ্ন করেছি সিএ এনআরসি নিয়ে, তাতে যেখানে আমাদের প্রশ্ন ছিল সেই প্রশ্ন তো আমরাই তুলেছি যে সিএ এই আসামে তার কি ইমপ্লিমেন্টেশন হয়েছে, ওই যে ক্যাম্পগুলো হয়েছে কেন হয়েছে। দিনের পর দিন আমার সহকর্মীকে পাঠিয়ে আসাম থেকে আমি খবর তুলে এনেছি, সিএ এনআরসি নিয়ে যাবতীয় প্রশ্ন করেছি। পাশাপাশি কঠোরভাবে যখন সিএ এনআরসির বিরুদ্ধে প্রতিবাদের নামে 3 দিন ধরে লুম্পেন রাজ চলেছে, তাণ্ডব চলেছে, পরের পর ট্রেন চলেছে, সেটাও এই অনুষ্ঠানেই পর দেখিয়েছি। দ্রুত আপনাদের মনে করিয়ে দেবো যে কোথায় আশঙ্কাটা, কেন এই ধরনের ঘটনা সমূলেই বিনাশ করতে হয়। এখানে যে সক্রিয়তাটা দরকার ছিল, অকারণ সক্রিয়তা ওই নিরীহ শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের ওপর না করে যেখানে করার কথা পুলিশ প্রশাসন দয়া করে আমাদের সবার জন্য, তারা আমাদের পুলিশ প্রশাসন সরকার আমাদের, সেখানে করুন। দেখুন আকাশে কালো ধোঁয়ার কুণ্ডলী, পুলিশের একের পর এক গাড়ি পুড়ে খাক, কান ফাটানো সাইরেনের শব্দ। সংশোধিত ওয়াকফ আইনের প্রতিবাদ ঘিরে মঙ্গলবার এরকমই অগ্নিগর্ভ হয়ে ওঠে মুর্শিদাবাদের জঙ্গিপুর, যা মনে করিয়ে দিয়েছে এই মুর্শিদাবাদেরই সিএ প্রতিবাদ আন্দোলনের ছবি। গণতান্ত্রিক দেশে প্রতিবাদ হতেই পারে, কোনো অসুবিধে নেই, কিন্তু প্রতিবাদের নামে এই সরকারি সম্পত্তি পোড়ানো কেন, ভ্যান্ডালিজম কেন? আমি অর্ণবের কাছে যাবো। অর্ণবাবা, মনে পড়ছিল সিএ এর সময় দেশ জুড়ে প্রতিবাদ হচ্ছে, সেই প্রতিবাদে মুর্শিদাবাদের অংশটা 3 দিন ধরে চললো, পুলিশ কিচ্ছু করলো না, একের পর এক ট্রেন জ্বললো। কেন এটা হবে? কেন থামানো গেল না? এটা আমাদের অ্যাপিল, এটা আমাদের দাবি। কোনোভাবে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করবেন না। 2019-এর ডিসেম্বর সিএ বিরোধিতায় আগুন জ্বলেছিল মুর্শিদাবাদের বেলডাঙ্গা কৃষ্ণপুরে, পুড়ে খাক হয়ে গেছিল একের পর এক ট্রেন। 2020-এর 29শে জানুয়ারি সিএ এর প্রতিবাদ আন্দোলন ঘিরে বন্ধে চলে গুলি, হয় বোমাবাজি। সেই সময়ও ধ্বংসাত্মক আন্দোলনের সমালোচনা করেছিল এবিপি আনন্দ। শুরুতেই আমাদের অবস্থানটা একেবারে পরিষ্কার করে দেওয়া উচিত। দেশের সংসদে, লোকসভায় বা রাজ্যসভায় কোনো আইন একবার পাশ হয়ে গেলেই তার বিরুদ্ধে প্রতিবাদ হতে পারে না, এই অসার তত্ত্বে আমরা বিশ্বাসী করি না। স্বাধীনতার পর বহুবার বহু আইন পাশ হয়েছে যা পরবর্তীকালে আদালতে চ্যালেঞ্জড হয়েছে এবং ভবিষ্যতের ইতিহাস যাকে কালা কানুন হিসেবে চিহ্নিত করেছে। তাই গণতন্ত্রে গণতান্ত্রিক উপায়ে প্রতিবাদটাও গণতন্ত্রসম্মত। কিন্তু প্রতিবাদের নামে যদি বাস ট্রেনে আগুন লাগানো হয়, যদি স্টেশনের ক্যাশ বাক্স লুট করা হয়, হাজার হাজার যাত্রীকে রাজ্য জুড়ে কিংবা শহর জুড়ে ঘন্টার পর ঘন্টা খাদ্যহীন জলহীন অবস্থায় থাকতে হয়, অসুস্থ রোগীদের হাসপাতালে পৌঁছতে না দেয়া হয়, ছাত্রছাত্রীদের স্কুলে পৌঁছতে না দেয়া হয়, প্রতিবাদের নামে এই অসভ্যতাকে আমরা 100 বার গুন্ডামি বলবো। শুক্রবার দুপুরে এই গুন্ডামি শুরু হলো হাওড়ার উলুবেড়িয়া এবং মুর্শিদাবাদের বেলডাঙ্গায়। আগুন, লুট, ভাঙচুর শনিবার চলল, ট্রেন পুড়ছে, প্রায় যুদ্ধের মতো ছবি দেখতে পাচ্ছি। শুক্রবার দুপুর থেকে শনিবার রাত অবধি পুলিশ প্রশাসনের ভূমিকা। 2.5 দিন পর উলুবেড়িয়ায় রেড করতে গিয়ে পরিস্থিতি এমন যে পুলিশকে মার খেতে হলো। আমি মনে করি পুলিশের প্রশাসন আরও শুরুতে সক্রিয় হলে হয়তো বেটার নিয়ন্ত্রণ পাওয়া যেত আজকের দিনে দাঁড়িয়ে। 5-6 বছর পর ফের প্রতিবাদ ঘিরে সেই ছবি ফিরল মুর্শিদাবাদে, এবার সংশোধিত ওয়াকফ আইনের বিরোধিতায়। অভিষেক বাবু কোথায় এই মুহূর্তে? তাকে তো খুব দরকার এই ক্রিটিক্যাল সিচুয়েশনে।
উনি নিদান দিয়েছিলেন পুলিশের উপর এই ধরনের অত্যাচার হলে উনি নাকি গুলি চালাবেন, তাও আবার যেখানে সেখানে না, এখানে এতগুলো গাড়ি পুড়লো, ওনার বন্ধুকে কি হয়েছে? ওনার বন্ধুকে কি মরিচে ধরে দিয়ে গেছে, রাস্টিং হয়ে গেছে, বন্দুক চলছে না? সমস্যাটা কোথায় ওনাকে বলতে হবে তো। লড়াইয়ের পথ মানুষকে বিপদে ফেলে হিংসাত্মক জায়গায় নিয়ে যাওয়া নয়, তবে এটা বুঝে রাখবেন এই হিংসার জায়গায় যাবার যে সুযোগ পায় তার পিছনে প্রশাসনের প্রশ্রয় থাকে বলে। সিএএ এর বিরোধিতায় বারবার অশান্তির আগুন ছড়িয়েছিল বেলডাঙ্গা, সুতির মতো জায়গায়। বাস ভাঙচুর, জাতীয় সড়ক অবরোধ, টোল প্লাজা জ্বালিয়ে দেওয়া, রেলের একটি পরিত্যক্ত কোচে অগ্নিসংযোগ, কিছুই বাদ যায়নি। এবার সংশোধিত ওয়াকআপ আইনের বিরোধিতায় অশান্তিতে পুড়ে খাক হলো পুলিশের গাড়ি। রাস্তায় নেমে আন্দোলন করুন, কিন্তু আন্দোলনের নামে কোনো বিশৃঙ্খলা বা সরকারি সম্পত্তি ক্ষতি করা, সরকারের প্রশাসনকে বিড়ম্বনায় ফেলা বা প্রশাসনকে অ্যাটাক করা বা প্রশাসনের শান্তিপূর্ণ অবস্থান থেকে কোনো রকমই বিশৃঙ্খলা যাতে না হয় সেটা আপনাদের সকলেরই দেখা উচিত। এই অশান্তির জেরে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ ও সুতি থানা এলাকায় মঙ্গলবার সন্ধ্যে 6টা থেকে 48 ঘন্টার জন্য বিএনএস এর 163 ধারা জারি করা হয়েছে। জঙ্গিপুর মহকুমায় শুক্রবার পর্যন্ত ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। সন্দীপ সরকার, রাজীব চৌধুরী ও শিবাশিস মৌলিকের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, প্রত্যেকের কাছে আবেদন থাকবে যে দয়া করে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখুন এবং প্রশাসন কঠোর হস্তে সমস্ত এই ধরনের উস্কানিমূলক কাণ্ড কারখানা এই মুহূর্তে বন্ধ করুন। আমরা তো আরো বেশি করে চাই এগুলো বন্ধ হোক, সেটা কথা নয়। আমি আপনাকে একটা কথা বলি, দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ মন্ত্রী এবং মমতা বন্দ্যোপাধ্যায় ওয়াকফের বিরুদ্ধে যারা লড়াই করছেন তাদেরই একজন। আর সেই পুলিশ মন্ত্রীর গাড়ি পুলিশ মন্ত্রী যাদের হয়ে লড়াই করছেন তারা জ্বালিয়ে দিচ্ছে। আপনি একটু আগে বলছিলেন ডিআই অফিস সরকারি সম্পত্তি, পুলিশের গাড়িও সরকারি সম্পত্তি, কিন্তু যারা জ্বালাচ্ছে তারা সরকারি সম্পদ, তারা সরকারের সম্পদ। আমি আপনাকে একটা কথা বলছি যে জৈনদের ব্যাপারটা বলছিলেন না, যে জৈনদের সবাইকে মুখ্যমন্ত্রী কিছু বলে এসছেন। জৈনদের না দুটো ভাগ আছে, একটা হচ্ছে শ্বেতাম্বর, একটা দিগম্বর। এই সরকারটা না পুরো দিগম্বর হয়ে গেছে। আমি বলছি যে সংবিধান বিরোধী এই সংশোধিত ওয়াকফ আইনের বিরুদ্ধে গোটা দেশ জুড়ে প্রতিবাদ হচ্ছে, আমাদের রাজ্যে হচ্ছে, বেশিরভাগ জায়গাতেই শান্তিপূর্ণ। কিন্তু শুধু তো আরএসএস বিজেপি নেই, আরএসএস তৃণমূলও আছে। এই যে 26,000 শিক্ষাকর্মী নিয়ে শিক্ষকের চাকরি বাতিল নিয়ে লেজে গোবরে, সেখান থেকে নজর ঘোরাতে এই গুন্ডামি তৃণমূল করছে কিনা এটা প্রশ্ন উঠবে। গোটা রাজ্য জুড়ে মানুষ ওয়াকফ এই সংশোধিত আইনের বিরুদ্ধে প্রতিবাদে আছে, কিন্তু শান্তিপূর্ণ হচ্ছে। তৃণমূল এই গুন্ডামিটা কেন করছে? 26,000 এই বিভাজন তৈরি করবে যাতে নজর দেখানো যায় আরএসএস বিজেপি। পরিষ্কার করে বলছি, শুধুমাত্র এটা হচ্ছে ওই কম্পিটিটিভ কমিউনিজম নামক একটা ভ্রান্ত পুলিশ কোথায় ছিল, পুলিশ কোথায় ছিল, জেলে দুটো এক জায়গায় দাঁড়িয়ে নেই। দাদা কাল পুলিশ কোথায় ছিল? ওয়াকফ আইন যেভাবে করা হয়েছে সেটা যে উদ্দেশ্যে করা হয়েছে, আরে পুলিশটা কোথায় ছিল? ওয়াকফ ছেড়ে দিন না, পুলিশটা বলো। এবং সেটা ভারতবর্ষের সংখ্যালঘুদের বিরুদ্ধে একটা আক্রমণ। একদম আমি বলছি যে সেটা আক্রমণ মনে করলে গণতান্ত্রিক রাষ্ট্রে তার প্রতিবাদ হোক, রাজ্যে রাজ্যে জেলায় জেলায় হোক, কিন্তু এই তার ছবি সরকারি সম্পত্তি ধ্বংস করে। দেখুন আমি বলি যে নিশ্চিতভাবে ওয়াকফ বিল, অ্যামেন্ডমেন্ট বিল, সেটা নিয়ে প্রতিবাদ করার অধিকার, ন্যায্য অধিকার প্রতিটি ভারতীয় নাগরিকের রয়েছে, কিন্তু কোনো ভারতীয় নাগরিকের এই অধিকার নেই যে সরকারি সম্পদ নষ্ট করবে। আর দ্বিতীয় আরেকটি কথা বলে, আজকে যে ডিআই নষ্ট করার চেষ্টা প্রশাসনকে কঠোরভাবে, এবং শুধু দ্বিতীয় আরেকটা কথা বলি যে আজকে বলছিলেন না যে ডিআই অফিসে ওদের উপর আক্রমণ করা হয়েছে, আমি তর্কের খাতিরে ধরে নিলাম ওরা ডিআই অফিসে আক্রমণ করেছিল। প্রপোর্শনেট ফোর্স বলে একটি বিষয় হয়, এখানে আর একজন পুলিশ আধিকারিক আছেন, প্রাক্তন পুলিশ আধিকারিক, পুলিশে আনুপাতিক বল প্রয়োগ করবে। যদি ওরা আক্রমণ করত তাহলে সেই আক্রমণকে প্রতিহত করার জন্য একটা মিনিট বলার সুযোগ দিন। আমার প্রথম কথা, সর্বদলীয় বৈঠক হোক আমাদের বাঁচানোর জন্য। আমি বলতে চাই
যে আইনজীবীরা কোর্টের মধ্যে এতদিন বলেননি যে যোগ্য অযোগ্য আলাদা করা হোক, শুধু বলছে প্যানেল বাতিল হোক, তাদেরও দাবি যে আপনারাও দাবি তুলুন যোগ্য অযোগ্য আলাদা করা হোক, আর সরকার যোগ্যদের তালিকা প্রকাশ করে আমাদের বাঁচাক। আর শিক্ষা যদি আমি এইখান থেকে একেবারে পরিষ্কার 8 মাস আগে আরজি করের ঘটনা ঘটেছিল, আজকে এই শিক্ষকদের পেছনে, এই শিক্ষকদের পাশে দাঁড়িয়েছেন আরজি করের যে বোনটিকে আমরা হারিয়েছিলাম তার বাবা মা। দেখুন, মেরে তাদেরকে গুড়িয়ে দিয়ে এরকম করে নিয়ে গেছে। এটা কি সরকারের নির্দেশ ছাড়া হয়? এটা হতে পারে? উনি ওখানে প্রতিশ্রুতি দিচ্ছেন আর এখানে লাঠিচার্জ করার নির্দেশ দিচ্ছেন। নিকৃষ্টভাবে ওই লাঠি দিয়ে মেরেছে, লাঠি ভেঙে ফেলেছে। চাকরিহারা শিক্ষকদের এই চরম দুর্দশা, হতাশা ও বিপন্ন পরিস্থিতির মধ্যেই তাদের পাশে দাঁড়ালেন আরজি করে নিহত চিকিৎসকের বাবা মা। একের পর এক ঘটনায় তথ্য প্রমাণ লোপাটের অভিযোগকে হাতিয়ার করে রাজ্য সরকারকে তীব্র আক্রমণ করলেন তারা। সেই সারদা নারদা তখন থেকেই দেখছি মানে একটা কাণ্ড, একটা দুর্নীতি ঘটিয়ে তথ্য প্রমাণ লোপাট করে দাও, পুড়িয়ে দাও সবকিছু। সারদা নারদার কাগজপত্র পুড়িয়ে দেওয়া হয়েছে, চাকরিহারাদের ওএমআর শিট পুড়িয়ে দেওয়া হয়েছে, আমার মেয়েটার দেহটাও ঠিক একইভাবে পুড়িয়ে দেওয়া হয়েছে। চাকরিহারাদের উদ্দেশ্যেও বলবো, আপনারাও কেউ হতাশ হবেন না, রাস্তায় আমরা থাকবো, আপনাদের পাশেও থাকবো। হতাশ হওয়ার কোনো জায়গা নেই, হতাশ হলে চলবে না, লড়াই চালিয়ে যেতে হবে। উনি যদি যোগ্য কারা সেটাই প্রমাণ করে দেন তবেই তো সব সমস্যা মিটে যায়। কেন এনারা করছেন না, এটাই তো একটা আশ্চর্যের বিষয় আমাদের কাছে। শিক্ষা দুর্নীতি নিয়ে প্রতিবাদে সরব হয়েছে অভয় মঞ্চ এবং জয়েন্ট প্ল্যাটফর্ম অব ডক্টরসও। এদিন দুপুরে করুণাবই থেকে সিজিও কমপ্লেক্স অভিযান করে দুই সংগঠনের সদস্যরা। চাকরি তো তারা হারিয়েছে, সেই প্রতিবাদে তারা যখন যোগ্য শিক্ষকদের একটা লিস্টের জন্য আবেদন করতে অফিসে গিয়েছে, তাদের উপর নির্মম অত্যাচার, লাঠি দিয়ে তাদেরকে মেরে তাড়িয়ে, মানে একেবারে ক্রিমিনালদের মতো ব্যবহার তাদের সঙ্গে করা হচ্ছে। আমার রাজ্য তো নয়, সারা পৃথিবীতে বা সারা ভারতবর্ষে কোথাও ঘটেছে যে একজন পুলিশ তার শিক্ষককে লাথি মারছেন? তারা কি করছিল? লাঠি সোটা নিয়ে আক্রমণ করছিল। তারা গেছিল তো আন্দোলন করতে, তাদের চাকরির জন্য গেছিল, তারা তাদের পেটের ভাতের জন্য গেছিল। তার বিনিময়ে জুটেছে কি? যে পুলিশের লাথি। একের পর এক ঘটনা আর কান্না, হতাশা, ক্ষোভ। এর কি কোনো শেষ আছে? রুমা পাল, সমীরণ পাল ও সুকান্ত মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, পুলিশের ভূমিকা নিয়ে এত আলোচনা হলো, কিন্তু প্রশ্ন এখানেই থামছে না। এবার আসবো ঠাকুরপুকুরের গাড়ি চাপা পড়ে মৃত্যুর ঘটনায়। খানিকক্ষণ আগে জানি আলোচনাও হলো, সেখানে নাকি থানায় বসেই অভিযুক্ত টালিগঞ্জে সেলিব্রিটিদের সঙ্গে বসে সব মিটমাট করে নিতে বলেছিল খোদ পুলিশ। অভিযোগ সেটাই, পুলিশই নাকি চেষ্টা করেছিল অভিযুক্তদের বাঁচানোর। এমনই বিস্ফোরক অভিযোগ আনছেন নিহতের পরিবার। এমনকি পুলিশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ উঠছে। তুলছেন কে? না এই সজল কিংবা সায়নদীপ নয়, বিরোধীরা নন, স্বয়ং এলাকার তৃণমূলেরই কাউন্সিলর সত্য সেলুকাস। কি বিচিত্র এ রাজ্য! প্রশাসনে টালিগঞ্জের গ্ল্যামারের প্রভাব কি এতটাই? রবিবার সকাল 9:23 ব্যস্ত ঠাকুরপুকুর বাজার দিয়ে ছুটে যাচ্ছে সিরিয়ালের পরিচালক সিদ্ধান্ত দাসের গাড়ি। সিসি ক্যামেরার এই ফুটেজ থেকে স্পষ্ট দুর্ঘটনার মিনিট 3 আগে ভিড়ে ঠাসা রাস্তায় কতটা বেপরোয়া গতিতে যাচ্ছিল গাড়িটি। গাড়ির ধাক্কায় একজনের মৃত্যু, একাধিক জনের আহত হওয়ার ঘটনা ঘিরে ইতিমধ্যেই শোরগোল পড়ে গেছে রাজ্য জুড়ে। কিন্তু এরই মধ্যে আরও একটি বিষয় নিয়েও তৈরি হয়েছে বিতর্ক। তা হলো গাড়ির ধাক্কায় নিহতের পরিবারের অভিযোগ, থানায় বসেই তাদের বিষয়টি মিটমাট করে নিতে বলেছিল পুলিশ। থানার ভিতরে আমাদের ডাক করিয়েছিল হঠাৎ রাতের বেলায়। আমার বাবা মারা যাওয়ার পরে আমরা যখন ঘরে আসি, তারপরে এসব কথা হয়েছিল থানার ভিতরে। কি বললো পুলিশ? বলছিল কিছু সেটেলমেন্ট করে নাও, ওরা ইন্স্যুরেন্স ক্লেম করিয়ে দেবে, এই করিয়ে দেবে, এইসব অনেক কথা বলেছিল। বুধবার সকালে নিহতের বাড়িতে যান 125 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর ছন্দা সরকার। তার সামনেই পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ উগরে দেন নিহতের পরিবার। আমার ঠাকুরপুকুর পুলিশ যদি এর মধ্যে থাকে, যদি ঠাকুরপুকুর পুলিশের ইঙ্গিত হয়, সব আমাদের দলীয় কর্মী আমরা সবাই মিলে, আমি বিশেষ করে আমি একটা পুলিশ থানা ঘেরাও করব। পুলিশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ করেন খোদ তৃণমূল কাউন্সিলরই। যে চেকপোস্টের পরে নাকি তারা প্রত্যেক অটো থেকে একটা করে টাকা নেয়, যেটা শুনতে পাচ্ছি পুলিশ বলেছে। আমাদের আন্ডারে তো ঠাকুরপুকুর থানা। আমি সেখানে বলেছি যে যদি কোনো পুলিশের নাম আমাকে বলতে পারেন কে আপনাদের কাছে টাকা নিয়েছে, সেই রকম স্পেসিফিক নাম যদি
টোটো থেকে অটো থেকে নাকি নাই থানাকে এর আগেও আমি একদিন বলেছি যে আমার ঠাকুরপুকুর থানার যদি নাম নষ্ট হয় আমি উপর মহলে জানাতে বাধ্য হব। টালিগঞ্জের এক পরিচালকের এই দায়িত্ব জ্ঞানহীন আচরণের সমালোচনায় সরব হয়েছেন অভিনেতা অভিনেত্রীদের অনেকেই। খারাপ বিষয়কে খারাপই বলতে হয়। মানুষের জীবন যদি একবার চলে যায় সেটার কেউই ফিরিয়ে আনতে পারে না, কোনো ইন্স্যুরেন্সও না। সো আই থিঙ্ক সবার একটু রেসপন্সিবল হওয়া উচিত। কিছুক্ষণের ফুর্তির জন্য কারোর জীবন নিয়ে খেলাটা ঠিক না। অ্যাজ রেসপন্সিবল সিটিজেন্স আমরা এটাই বলবো, ড্রিঙ্কিং এন্ড ড্রাইভিং ইজ আ বিগ নো, প্লিজ ডোন্ট ডু দ্যাট। ধৃত গাড়ির চালক সিদ্ধান্ত দাস, যিনি টালিগঞ্জের সিরিয়ালের পরিচালক, তিনি বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন। এইটা তো সবথেকে বড় ক্রাইম, যে নেশাগ্রস্ত অবস্থায় উনি গাড়ি চালালেন কি করে, মানে সেখানে মানে কি করে সেই মানে অধিকারটা উনি পেলেন সেটা দেখতে হবে। তাও কিন্তু এক প্রকার হত্যা। গাড়ির ধাক্কায় একজনের মৃত্যু হয়েছে, 9 জন আহত। আবির দত্ত, প্রবীর চক্রবর্তী ও সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ।